হিমশীতল বাতাস দুজন নরনারীর মনে এক অন্যরকম ভালোবাসা জাগ্রত করে তুলতেছে। ঠান্ডা বাতাসে আমিও আর নিজেকে সামলাতে পারলাম না, ম্যাডামকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাডামও পরম সুখে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছে। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। আমি ধীরে ধীরে ওনার মাঝে আসক্ত হয়ে পড়ছিলাম। হঠাৎ আবার আমার মাথায় প্রচণ্ড রকমের ব্যথা শুরু হলো। এবার আমি নিজেকে সামলাতে পারলাম না, নিজেকে ম্যাডামের বাহুডোর থেকে মুক্ত করে ধীরে ধীরে মাটিতে ঢলে পড়লাম। যখন মাটিতে পুরো শুয়ে পড়লাম তখন আমি সম্পূর্ণ জ্ঞান হারাইনি। ম্যাডামের কান্নার আওয়াজ আরও দ্বিগুণ বেড়ে গেল আর বলতে লাগলো, জিসান, এই জিসান, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। হু হু করে কেঁদে দিল ম্যাডাম। তারপর আমার আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে একটা হোটেল আবিষ্কার করলাম। আশেপাশে কেউ নেই। দেয়ালঘড়ির দিকে তাকালাম, দেখি 2টো বাজে। মাথায় এখন একটু চিনচিন ব্যথা অনুভব করছি। বিছানা থেকে উঠতে যাব তখনই মনে হলো কেউ আমার পা জড়িয়ে ধরে রেখেছে। আদাশোয়া হয়ে তাকিয়ে দেখি ম্যাডাম আমার পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। তা দেখে আমার মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। যখন আমি জ্ঞান হারিয়েছিলাম তখন ম্যাডাম খুব কষ্টে ছিলেন, হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। জানি না উনি কে, কি ওনার পরিচয়, আর উনি আমাকে এত ভালোবাসেন কেন। আর কিছু চিন্তা না করে আস্তে আস্তে নিজের পাটা ছাড়িয়ে নিলাম। তারপর আমি সোফায় গিয়ে বসে পড়লাম। খুব পানি তেষ্টা পেয়েছে, তাই উঠে পানি খেয়ে নিলাম। বাইরে হালকা মরুলয়ে বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়া দেখতেছি আর হাজারো চিন্তা করছি। হঠাৎ এমন মনে হলো যে কেউ আমাকে পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। কারো শরীরের গরম উত্তাপ আমার ঠান্ডা শরীর গরম করে দিচ্ছে। চমকে গেলাম যখন কেউ একজন বলল, কি হলো? বিছানা ছেড়ে উঠে পড়লে কেন? গলার শব্দ শুনে আমি বুঝে গেলাম এটা ম্যাম ছাড়া আর কেউ না। তাই আমি পিছনে ঘুরে ম্যাডামের চোখাচোখি হলাম। কেউ কারো চোখ সরাচ্ছি না, দুজনের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। ম্যাডাম তার চোখের ইশারায় কিছু বোঝাতে চাই, কিছু বুঝতে পারছি না। ওনার চোখে এত মায়া যে চোখে চোখ রাখলেই সব ভুলে যাই। হঠাৎ খুব জোরে একটা বিদ্যুৎ চমকালো, সাথে সাথে ম্যাডাম আমাকে খুব জোরে জড়িয়ে ধরলেন। এত শক্ত করে জড়িয়ে ধরেছিলেন যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কিন্তু আমি পারিনি ম্যাডামের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। আমার বুকের মাঝে মুখ লুকিয়ে আছেন। জানি না ওনার মনের মধ্যে কি চলছে, কিন্তু বেশিক্ষণ এভাবে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই আমি ধীরে ধীরে ম্যাডামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভয় পেয়েছেন নাকি? এবার ম্যাডাম নীরবতা ভেঙে বললেন, দুনিয়ার সব ভয়কে জয় করতে পারবো যদি এই বুকে আমার সারা জীবন ঠাঁই হয়। জড়িয়ে ধরে বললেন। আমি ওনার কথা শুনে থতমত খেয়ে গেলাম। এখন আর উত্তর কি দিব, তাই আমি দুষ্টুমি করে বললাম, কি বললেন আবার বলেন, আমি শুনতে পারিনি। এবার উনি নিজে থেকে আমাকে ছেড়ে দিলেন আর লজ্জা পেয়ে দৌড়ে গিয়ে বিছানার অন্যদিকে দেওয়ালের দিকে মুখ লুকিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি শুধু ওনার কাণ্ড দেখছি। একে তো বৃষ্টির রাত, তার উপর সাথে এমন লজ্জাবতী ম্যাডাম। ওনাকে দেখে আমার মনের ভিতরে এক রোমান্টিক ঝড় বইতে শুরু করলো। আমি পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়েছি। আমি কখন কিভাবে দুর্বল হয়ে পড়লাম ম্যাডামের প্রতি তা আমার অজানা। আমি আর মাথা খাটালাম না, সোফায় গিয়ে বসে পড়লাম। আর একটু আগে ম্যাডাম আমাকে যেভাবে বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরেছিল তা ভেবে অজান্তেই নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এমন সময় ম্যাডাম আমার সামনে এসে দাঁড়ালেন আর বৃষ্টি করে বললেন, এভাবে মুখ লুকিয়ে হাসছো কেন? কোথায় হাসলাম? আমি তো কিছু বলার আগে ম্যাডাম আমাকে ধমক দিয়ে বললেন, চুপ লুচ্চা ছেলে কথাকার, বেশি কথা বললে কিন্তু মারতে মারতে সোজা করে দেব। কিছুটা চমকে গেলাম। সোফা থেকে উঠে বললাম, কি করলাম ম্যাডাম? আপনি তো আমাকে জড়িয়ে ধরলেন। ওই চুপ, বেশি কথা বলবি না কিন্তু বলে দিলাম। আমি চুপ মেরে গেলাম। আমি বুঝতে পারি না ম্যাডামের রহস্যটা কি। আজব ম্যাডাম একটা, কখনো তুই তোকারি করে বলে, আবার কখনো আমি তুমি না জানি, কখন আবার আপনি করে বলে আল্লাহ জানে। এমন সময় ম্যাডাম আমার হাত ধরে বললেন, শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, আর এত রাতে মেডিসিন পাবো না। কিছু লাগবে না ম্যাডাম, এমনি ঠিক হয়ে যাবে। কিছু লাগবে না তোমাকে কে বললো? হ্যাঁ, বেশি কথা বলো কেন? চুপচাপ থাকবে। ওকে। এরপর ম্যাডাম আমার হাত ধরে নিয়ে গেলেন বিছানার সামনে। এখানে শুয়ে পড়ো তো, আমি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। না ম্যাডাম, কিছু করা লাগবে না। চুপ, যা বলছি তাই করো। চুপচাপ এখানে শো বলছি। কি আর করার, ওনার কথা মতো শুয়ে পড়লাম। উনি আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন। খুব ভালো লাগছিল তখন। এভাবে বেশ কিছুক্ষণ যেতেই আমি হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে মিষ্টি রোদে জানালা দিয়ে আমার মুখে এসে পড়তেই আমার ঘুমটা ভেঙে গেল। তারপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
ঘুম ভাঙতেই বুকের উপর কিছুটা চাপ অনুভব করলাম। চেয়ে দেখি ম্যাডাম আমার বুকের উপর শুয়ে আছেন। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কখন আমার বুকের উপর শুলেন আমি বুঝতেই পারিনি। ম্যাডাম গভীর ঘুমে আছে। কি করব বুঝতে পারছি না। হালকা একটু নড়ে কোনো মতে ম্যাডামকে শুইয়ে দিলাম পাশের বালিশে। সাথে সাথে আমি উঠে পড়লাম বিছানা থেকে। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন শরীরে একটু জ্বর নেই। রাতে ম্যাডাম খুব ভালো জলপট্টি লাগিয়েছেন। জ্বর সব উধাও হয়ে গেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি ম্যাডাম বিছানায় নেই। চমকে গেলাম কিছুটা। কোথায় গেলেন উনি? হঠাৎ কিচেনের দিকে চোখ পড়তে দেখি একটা আকাশি রঙের বোরখা আর সাদা রঙের হিজাব পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম ওটাই ম্যাডাম। তাই ওনার সামনে গেলাম। ওনার সামনে গিয়ে দাঁড়াতেই ম্যাডাম বললেন, তুমি উঠে পড়েছো? আমাকে একটু ডাকবা না? কেন? কেন মানে? নাস্তা তৈরি করতে হবে না? ও হুম। এখন তুমি যাও, টেবিলে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার রেডি করে আনছি। আমি কিছু না বলে মাথা ঝুঁকিয়ে চলে গেলাম। গিয়ে টেবিলে বসে পড়লাম। ম্যাডাম খাবার নিয়ে এসে আমার পাশে চেয়ার টেনে বসে পড়লেন আর আচমকা আমার কপালে হাত দিলেন আর বললেন, দেখি দেখি জ্বর আর আছে কিনা। না আর নেই। এখন শরীর কেমন লাগছে? খুব ভালো। তারপর ম্যাডাম নিজ হাতে আমাকে খাইয়ে দিল, কারণ আমার হাতে ব্যান্ডেজ। তারপর খাওয়া দাওয়া শেষে ম্যাডাম আমাকে বললেন, এই শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে সারা দিন তুমি আমার সাথে থাকো, কোথাও যাবে না বলে দিলাম। সারপ্রাইজ কি? সেটা পরেই জানতে পারবে। আর আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝেছো? তারপর আর কোনো কথা বললাম না। তারপর আমি আর ম্যাডাম স্যারদের ওইখানে গেলাম। গিয়ে দেখি সবাই নাস্তা করছে। যতটুকু জানতে পারলাম আজকে নাকি এখানে শেষ দিন। আগামীকাল সবাই চলে যাব এখান থেকে। যাক, ভালোই হবে, কারণ এই পিকনিকটা আমার জন্য তেমন একটা আনন্দের হলো না। কিছুক্ষণ পর মিমি আমার সামনে এসে দাঁড়ালো। আজকে মিমির চেহারায় অন্যরকম একটা আনন্দের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু কেন তা আমার অজানা। আর মিমি হেসে এসে আমাকে জিজ্ঞেস করলো, এই তুমি ব্রেকফাস্ট করছো? এইমাত্র করে এলাম। ভালো করছো। আচ্ছা, আমরা যে কালকে এখান থেকে চলে যাচ্ছি, তুমি কি তা জানো? হ্যাঁ, এই সবে মাত্র জানতে পারলাম। ভালো, আমি তোমার জন্য সারপ্রাইজ গিফট রাখছি। চুপ করে রইলাম। ভাবছি আজকে কি কোনো স্পেশাল দিন না নাকি, যার সাথে কথা বলছি সেই আমার জন্য সারপ্রাইজ রাখে। এমন সময় মিমি বলল, এই কি হলো, কি ভাবছো? কিছু না। কি সারপ্রাইজ সেটা দেখাও তো। সেটা এখানে নয়, ঢাকাতে গিয়ে দেব। ও আচ্ছা। আর কথা বাড়ালাম না, কারণ মিমির সাথে কথা বললে অন্যরকম একটা ফিলিংস জাগে। পিচ্চি মেয়েটি কবে জানি আমাকে তার ফাঁদে ফেলে কে জানে। হঠাৎ কে জানি আমার বাম হাতটা ধরে ঘুরিয়ে আমাকে ঠাস করে একটা চড় মারলো। খুব জোরেই চড়টা মেরেছে। চিনচিন ব্যথা করছে। সামনের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম রাগী লুক নিয়ে তাকিয়ে আছেন। এখন আমি বুঝতে পেরেছি ম্যাডাম আমাকে এত কেন মারে। মিমির সাথে কথা বললে ওনার ভয় হয়। যদি আমি মিমির প্রেমে পড়ে যাই, এই ভয়ের জন্যই বুঝি ম্যাডাম আমাকে মিমির সাথে কথা বলতে বারবার বাধা দেয়। আমি মিমির দিকে তাকিয়ে দেখি সে মাথা নিচু করে আছে। ম্যাডামের চোখে চোখ পড়তেই আমি মাথা নামিয়ে ফেলি, কারণ উনি খুব রেগে আছে। তা আমি দেখলেই বুঝতে পারি এখানে বেশিক্ষণ থাকলে মান সম্মান নিয়ে টানাটানি পড়তে পারে। তাই আমি ম্যাডামকে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে ম্যাডাম আমার হাত ধরে বলল, চলো। আমি ভয়ে ভয়ে বললাম, কোথায়? ম্যাডাম কিছু না বলে আমার দিকে তাকিয়েছিলেন। এতেই আমার ভয়ে জান যায় যায় অবস্থা। ম্যাডাম আমার হাত ধরে টানতে টানতে মিমির সামনে থেকে নিয়ে এলেন একটা গাছের আড়ালে। ম্যাডাম আমাকে গাছের সাথে ধাক্কা দিয়ে লাগিয়ে দিলেন। ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। না জানি এখন আবার কি করে আমতা করছিলাম। হঠাৎ করেই ম্যাডাম আমার গালে একটা চুমু বসিয়ে দিলেন। আমি থ মেরে গেলাম। উনি আমার দিকে এক নজরে তাকিয়েছিলেন, আর আমি ওনার দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। যদি কেউ দেখে তাহলে আমার 12টা বাজিয়ে ফেলতো। ম্যাডামের তো মেয়ে মানুষ, আমাকে ফাঁসিয়ে দিতে পারে, কারণ এখানে মানুষ মেয়েদের বেশি বিশ্বাস করে। ম্যাডাম দেখি এখন আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। তাই আমি বললাম, এটা করলেন কেন ম্যাডাম? এমনি করেছি, তোমার কোনো প্রবলেম? কালটা আমার, আর আপনি কিস করবেন বিনা অনুমতিতে? প্রবলেম তো হবারই কথা। এই কুত্তা, কি বললি? তোর কাছে অনুমতি নিতে হবে? থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফালাই দিমু। কি রে, চুপ করে আছিস যে? কি বলবো? কিছু বলতে গেলে তো মারেন খালি। তোর কিছু বলতে হবে না, চল আমার সাথে। ডাক্তারের কাছে যেতে হবে তোর চেক আপ করানোর জন্য। আচ্ছা চলেন। তারপর আমি আর ম্যাডাম রিকশাতে বসলাম। ম্যাডাম আমার গা ঘেঁষে বসলেন আর আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে রইলেন। বেশ কিছুক্ষণ পর ম্যাডাম আমার গালে হাত দিয়ে বললেন, জ্বরটা খুব জোরে লেগেছে তাই না? ম্যাডামের কোমল হাতের স্পর্শে আমি শিহরিত হয়ে উঠি। মন চাচ্ছিল ওনাকে জড়িয়ে ধরি,
তবে ওটা করার সাহস আমার নেই, তাই আমি হেসে বললাম না। আসলে আমি রাগের মাথায় কখন কি করে বসি নিজেও জানি না। প্লিজ তুমি রাগ করো না। চট দেওয়াতে আমি কোনো কষ্ট পাইনি। কষ্ট তো একটাই যে আমি কোনো দিনও বিয়ে করতে পারবো না। মানে কি বলছো এসব? মানে এক গালে চুমু খেলে বিয়ে হয় না? আপনার জন্য কি আমার কোনোদিনও বিয়ে হবে না? আরে না, এইসব কথা সব গুজব। তোমার বিয়ে হবে বলতে গিয়েও থেমে গেলেন, তাই আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি কি আপনি কি বলতে গিয়ে থেমে গেলেন কেন? কিছু না, চুপ। আমি রাগ দেখে মুখ অন্য পাশে ঘুরিয়ে নিলাম। ম্যাডাম তা দেখে আমার অন্য গালেও একটা চুমু খেলেন। এটা দেখে আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। এটা কি করলেন আপনি? তুই যে বললি এক গালে চুমু দিলে বিয়ে হয় না, তাহলে ওটাতেও দিলাম। কেউ এভাবে দেয়? তো কিভাবে দেয় শুনি? আমি যেভাবে পারি সেভাবেই দিব। আমি শিখিয়ে দেই। এক লাথি দিয়ে রিক্সা থেকে ফেলে দিব বলে দিলাম। আমি আর কিছু বললাম না। একটু পর রিক্সা থেকে নেমে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার হাতের ব্যান্ডেজ খুলে দিয়েছে, আর আমার নাকি কোনো প্রবলেম হবে না, আমি আগের মতো সব কিছু করতে পারবো। তারপর ডাক্তারের ওখান থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হাঁটছি। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এবার কোথায় যাবেন? আমার এক বান্ধবীর বাসায়। আমি কোনো আপত্তি করলাম না। তারপর ম্যাডাম আর আমি নানান বিষয় নিয়ে কথা বলছি। আমরা কিছুখানিক পরে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা খুব সুন্দর ও বড় বটে, একটা বিদেশি রিসোর্টের মতো। আমি ম্যাডামকে বললাম, আপনি তো বলেছেন আমাকে সারপ্রাইজ দিবেন, তাহলে এটাই আপনার সারপ্রাইজ? দূর বোকা, এটা তো আমার বান্ধবীর বাড়ি, সারপ্রাইজ তাকে রাতে দিব। ও আচ্ছা। চলো ভেতরে যাই। তারপর ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমার তো টাসকি খাওয়ার মতো অবস্থা। এখানে এত ছেলে আর মেয়ে কি করছে? সবার পরনে শার্ট আর প্যান্ট, কেউ কেউ দামি দামি কোট পরেছে, সবার হাতে জুস আর আজে বাজে পানীয় জিনিস। তা সাধারণত আজকালকার ছেলেদের হাতে নাইট ক্লাবে দেখা যায়। হঠাৎ করে একটি মেয়ে আমাদের দিকে দৌড়ে আসছে, পরনে তার গোলাপি রঙের লেহেঙ্গা, দেখতে রাজকন্যার মতো। সে আমাদের সামনে আসলো আর আমার গাল টেনে ধরে বলল, ওয়াও সুইট তুলা ভাই। কথাটা শোনার পর সাথে সাথে চমকে উঠলাম। আকাশ থেকে পড়লাম মনে হয়। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। কি বলছে মেয়েটা? আমি নাকি তার দুলাভাই? মনে হয় মেয়েটির মাথায় সমস্যা আছে। ম্যাডামের দিকে একটু তাকিয়ে বুঝতে পারলাম ম্যাডাম মেয়েটাকে চোখের ইশারায় কি জানি বলছে। কিছু বুঝতে পারলাম না। তার আগে মেয়েটি আবার বলল, আপু তুই ছেলেটাকে কোথায় পেলি রে? ইস, তোর আগে যদি আমার সাথে দেখা হতো তাহলে আমি নিজেই লাইন মারতাম। ইস, কি সুট দেখতে রে। কথাটা শুনে বুঝতে পারলাম ম্যাডামের ছোট বোন হয়তো। ছোট হলে কি হবে, একেবারে পাকা বুড়ি একটা। নিজেকে কেমন জানি হিরো হিরো মনে হতে লাগলো। এই প্রথম কোনো মেয়ে আমাকে সুইট বলল। জানি না সত্যি কথা বলছে নাকি পাম মারছে। এসব ভেবে নিজের অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। হাসি থামিয়ে যেই মেয়েটিকে কিছু বলতে যাব ঠিক তখনই মাঝখান থেকে ম্যাডাম বললেন, তুই চুপ থাকবি, বেশি পাকা হয়ে গেছিস তাই না? দাঁড়া, তোর আপুর কাছে নালিশ করব তোর নামে। কোথায় তোর আপু? ওকে দেখতে পাচ্ছি না যে। আপু এখন রুমে আছে, রেডি হচ্ছে, যাও সেখানে। আমি ততক্ষণে দুলাভাইয়ের সাথে আলাপ করি। আচ্ছা কর। জিসান আসো, ভেতরে আসো। মাথা নাড়ালাম। কি হচ্ছে এসব আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে মেয়েটি আবার বলল, আসেন দুলাভাই আসেন, ভেতরে আসেন। কথাটা বলতে বলতে আমার হাত ধরে বসলো। আমি কিছু বললাম না, পিচি মেয়ে তো তাই। ম্যাডামকে দেখলাম সিঁড়ি বেয়ে উপরে যেতে 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 বেশ কয়েকবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমি তেমন ঠিকভাবে তাকাইনি। অতঃপর মেয়েটি আমাকে একটি সোফা এনে বসালো আর বক বক করতে লাগলো। আমি এখনো বুঝে উঠতে পারলাম না মেয়েটি ম্যাডামের কি হয়। এমন সময় মেয়েটি বলল, আচ্ছা দুলাভাই, আপুর সাথে তোমার কোথায় দেখা হয়েছিল আর কিভাবে পরিচয় হয়েছিল বলো না প্লিজ প্লিজ। কথাটা শুনে হেসে উঠলাম। আমি তো ম্যাডামকে ঠিক করে দেখতেই পারলাম না, তো কিভাবে বলবো? তাই আমি তাকে বললাম, তোমার আপুর সাথে আমার প্রথম দেখা হয় স্কুলে, আর সেখান থেকে পরিচয়। তার মানে ছোটকাল থেকে তোমাদের এসব চলছে? এসব মানে? এই যে লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে লুতুপুতু প্রেম করছো? আমি বুঝতে পারলাম মেয়েটি একটু বেশি বোঝে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। কথা বলতে বলতে জানতে পারলাম ম্যাডাম ওর বোনের খুব ভালো বন্ধু, আর আজকেই ওর আপুর জন্মদিন, তাই বাড়িতে এত মানুষ। কিছুক্ষণ পর ম্যাডাম এলেন, সাথে একটা মেয়েও আছে। মেয়েটি সাদা ড্রেস পরেছিল, দেখতে একদম সাদা পরীর মতো। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তারপর কেক কাটা হলো। ম্যাডাম তার বান্ধবীর সাথে কথা বলছে। আমি জানি না ওরা কি বলছে, আমি ওদের থেকে দূরে দাঁড়িয়েছিলাম, তাই ওদের কথা শুনতে পাইনি। অবশেষে ম্যাডাম ও তার বান্ধবী আমার সামনে এলো। মেয়েটির চোখে মুখে কেমন একটা আপসেট আপসেট ভাব দেখা যাচ্ছে। বুঝতে পারলাম ম্যাডাম এখন চলে যাবে, তাই ম্যাডামের বান্ধবীর নাম রিয়া। রিয়া আমাকে বলল, এই যে মিস্টার জিশান সাহেব,
আমার বান্ধবী কিন্তু আপনাকে চোখে হারায়। ওকে একদম কষ্ট দিবেন না। যদি কখনো শুনে ওকে কষ্ট দিয়েছেন তো আপনার কপালে খারাপই আছে, এই বললাম। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, কারণ আমিও যে ম্যাডামকে ভালোবেসে ফেলেছি, আর আমি জানি ম্যাডামও আমাকে ভালোবাসে, তাই আমাকে অন্য মেয়েদের সাথে কথা বললে সহ্য করতে পারে না। তারপর ম্যাডাম আর আমি বিদায় নিলাম সেখান থেকে। ম্যাডাম কিছুটা চুপচাপ রয়েছেন, হয়তো এতদিন পর ওর বান্ধবীর সাথে দেখা হলো, আর ছেড়ে যেতে একটু কষ্ট তো হবেই। ম্যাডামের এই নীরবতা আমি একদম সহ্য করতে পারছিলাম না, তাই ম্যাডামকে খুশি করার জন্য কথা বলতে লাগলাম। আচ্ছা ম্যাডাম, এখন আমরা কোথায় যাচ্ছি? নদীর পাড়ে। কেন ম্যাডাম, সেখানে গিয়ে কি করবেন? আছে যাই, তারপর দেখতে পাবে। আর জানো, রিয়া আর আমি দুজন নদীর পাড়ে খুব ঘোরাঘুরি করতাম। আজ 3 মাস পর রিয়ার সাথে দেখা। আমি বুঝতে পারলাম ম্যাডামের মনের অবস্থা ভালো নয়, হয়তো নদীর পাড়ে গেলে মন ভালো হবে। হঠাৎ করে মনে পড়ল ম্যাডাম সেই সারপ্রাইজের কথা, কিন্তু কখন দেবেন? ম্যাডাম কি ওনার সারপ্রাইজটার কথা ভুলে গেছেন নাকি? ওনাকে কি মনে করিয়ে দিব কথাটা? না না, এখন না। তাই চুপচাপ ওনার পাশে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে খুব বড় সুন্দর নদীর পাড়ে এলাম। নদীর পানিতে চাঁদের আলো পড়ে ছলছল করছে। তারপর আমি আর ম্যাডাম নদীর পাশে বসে পড়লাম। ম্যাডাম আমার কাছে মাথা দিয়ে বসে রইলেন। হালকা মৃদু বাতাসে দুজনের মনের মধ্যে উত্থাল পাতাল ঢেউ উঠছে, তাই আমি ম্যাডামের হাতটা শক্ত করে ধরলাম। হয়তো ম্যাডাম বুঝতে পেরেছে আমিও তাকে ভালোবাসি, কিন্তু কেউ কাউকে বলতে পারছি না। কিন্তু আর যাই হোক, আমি আমার মনের কথা ম্যাডামকে কোনোদিনও খুলে বলবো না। উনি যদি নিজে থেকে বুঝতে পারে তাহলে ভালো, না হলে সম্পর্কটা অপ্রকাশিত রয়ে যাবে। হ্যাঁ, আমি রিয়েল লাইফেও এমন কাউকে আমার মনের কথা খুলে বলতে পারি না, আর সেদিন দুজন দুদিকে রব, কিন্তু এমনটা আমি মন থেকে কোনোদিনও চাইবো না। কিছুক্ষণ পর ম্যাডামের গলার আওয়াজ শুনে বাস্তবে ফিরলাম। আচ্ছা জিসান, যদি সময়টা এখানে থমকে যেত তাহলে কত ভালো হতো, তাই না? খুব সুন্দর মুহূর্ত, যে আমি কখনো ভুলতে পারবো না। আমাকে তো একদিন ঠিকই ভুলে যাবে। কেন ম্যাডাম, এমনটা কেন বললেন? বারে, আমি তোমার কে হই যে তুমি আমাকে মনে রাখবে? এত মায়াবী অভিমান ও আবেগ আদর মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলতেছে যে আমার হৃদয় ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। আমার কান্না চলে আসতেছে। মনের মানুষ মনেই থাকে, তাকে কখনো ভোলা যায় না। মানে? কিছু না। বুঝিয়ে বলো। আপনি তো আর অবুঝ নন যে বলে বোঝাতে হবে। প্লিজ জিসান, বুঝিয়ে বলো। আমি আর পারছি না এই দূরত্ব সহ্য করতে। দূরত্ব যদি সহ্য করতে না পারেন তাহলে কাছে যাওয়ার চেষ্টা করেন। হয়তো সেই মানুষটা আপনাকে কাছে চায়, নিজের করে পেতে চায়। কিন্তু আমি বুঝবো কিভাবে সেই মানুষটা সত্যিই আমাকে চায়? মনের কথাটা একবার খুলে বলে দেখতেই পারেন। যদি সে রাজি না হয়? হতেও পারে, বলে দেখেন না একবার। তাই? আচ্ছা ওয়েট। এই কথা বলে ম্যাডাম ওনার ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করলেন, খুব সুন্দর করে প্যাক করা। উনি সেটা আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এখন হয়তো ম্যাডাম ওনার মনের কথা বলতে চায়, কিন্তু সেই কথা না বলে বক্স ধরিয়ে দিল। তাই ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এটা কি? এটা কি হলো? আমার সুখ ও দুঃখের চাবিকাঠি। মানে? মানে এটার উপর নির্ভর করছে সে কি আমাকে গ্রহণ করবে নাকি দূরে ঠেলে দিবে। ও আচ্ছা, এটা কি আমি খুলতে পারি? সেটা তোমার ইচ্ছা। তারপর আর কিছু না বলে বক্সটা খুললাম। তার মধ্যে সবার উপরে ছোট্ট একটা কার্ড রয়েছে। কার্ডটা আগে নিলাম। তার মধ্যে খুব সুন্দর করে লেখা রয়েছে, আই লাভ ইউ। সাথে সাথে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম সাথে সাথে লজ্জায় মুখ অন্যদিকে ঘোরালো। ম্যাডামের এই লজ্জামাখা মুখ দেখার জন্য আমার মন খুব উতলা হয়ে রয়েছে। জানি না কবে সেই সৌভাগ্য হবে আমার, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা হবে। তারপর বক্সটার ভিতরে আরও কিছু জিনিস রয়েছে। সেটা হলো রূপার তৈরি একটা ব্রেসলেট। দেখেই বোঝা যায় খাঁটি রূপা দিয়ে তৈরি হয়েছে, আর তার মধ্যে খোদাই করা হয়েছে JN। বুঝলাম জে দিয়ে আমার নাম, কিন্তু এন দিয়ে কার নাম? তাই ম্যাডামকে জিজ্ঞেস করলাম, জে এর মানে বুঝলাম, কিন্তু এন এর মানে কি? যদি দয়া করে একটু বুঝিয়ে বলতেন। বুদ্ধু, এন দিয়ে আমার নাম হয়। এন মানে নীলা। তাহলে তোমার নাম নীলা? উপস, সরি। ওই সরি কেন? না মানে ভুল করে তুমি বলে ফেলেছি তাই। আচ্ছা, এখন আমার উত্তরটা চাই। এখনই চাই নাকি? হ্যাঁ, কথাটা বলতে কেমন জানি ফিল হচ্ছে, একটু লজ্জা লাগছে, তাই মাথা নিচু করে ভাবছি এখন বলবো কিভাবে। এর মধ্যে ম্যাডাম বলে উঠল, কিরে বলিস না কেন? কথাটা শুনে বুঝে গেলাম ম্যাডাম এখন রেগে যাচ্ছে। বেশিক্ষণ চুপ করে থাকলে বিপদ এসে হাজির হবে। তাই ম্যাডামকে বললাম, এখন না বললে হয় না? না হয় না, এখন বল। আচ্ছা, যদি রাজি না হই তাহলে? তাহলে তোকে মেরে এখানে পুঁতে রেখে যাব। ওরে বাবা রে, না থাক, আমি রাজি। আমি কেন?
আমার 14 গোষ্ঠীও রাজি। গুড বয়। এবার লক্ষ্মী ছেলের মতো কথাটা বলে ফেলো। কোনটা? কোনটা মানে? একটা থাপ্পড় মারলে বুঝতে পারবি কোনটার কথা বলছি। না থাক, বলছি। অবশেষে ঠিক করেই নিলাম, কথাটা বলে দেই। তাই মাথা নিচু করে হুট করেই বলে দিলাম আই লাভ ইউ। বলেই সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। আর সেটা ম্যাডামের নজর এড়ায়নি, তাই তিনি সাথে সাথে বলে উঠলেন, ওই ওই মুখ ঘুরিয়ে নিলি কেন? শরমে। ইস, কি শরম রে! যেখানে আমার শরম লাগার কথা সেখানে ওনার শরম লাগছে। ঢং। তাই। হঠাৎ করেই ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলেন। ওনার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। ওনার উষ্ণ গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছিল, তা আমি বেশ বুঝতে পারছিলাম। ধীরে ধীরে ম্যাডাম আমাকে তার নেশায় ডুবতে বাধ্য করলো। আমি আর পারলাম না, তাই ওনাকে জড়িয়ে ধরলাম। পরম ভালোবাসায় ওনাকে আমার বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবেই ম্যাডাম আমার বুকে মুখ লুকিয়ে রাখলেন। ডুবে রইলাম কল্পনার রাজ্যে। ভাবিনি কোনো দিনও যাকে প্রথম দেখে ক্রাশ খেলাম সে আমাকে ভালোবাসে। আজ আমি ভীষণ খুশি এটা ভেবে যে কেউ তো আমাকে ভালোবাসে। হঠাৎ করে নীলা ম্যাডাম বললেন, এই জিসান, আমাকে বিয়ে করবে কবে? ম্যাডাম বুকের মধ্যে মুখ লুকিয়ে কথাটা বললেন। কথাটা শুনে একটু হেসে বললাম, মনে হচ্ছে ম্যাডামের খুব তাড়া। তারা তো থাকবেই। কখন না জানি আমার এই কলেজাটাকে কেউ কেড়ে নিয়ে যায়। খুব ভয় হয়, সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। ম্যাডাম বুকের মধ্যে থেকে মাথাটা তুললেন। আমি বললাম, ভয় নেই, আমি কখনো কারো কাছে যাব না। এ ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। হঠাৎ ম্যাডাম আমার মুখে আঙুল দিয়ে বললেন, চুপ। আর আপনি করে বলবে না, তুমি করে বলবে। ঠিক আছে, কিন্তু স্কুলে কি বলে ডাকবো তাহলে? তখন ম্যাডাম বলে ডাকবে, আর যখন তুমি আর আমি থাকবো তখন তুমি করে বলবা, কেমন? আচ্ছা, বলবো। আর হ্যাঁ, কখনো আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, ওকে? ওকে। মিমির থেকে দূরে দূরে থাকবা। ওকে। প্রতিদিন আমাকে রিক্সা করে ঘুরাবা। ওকে। আমি কষ্ট পাই এমন কোনো কাজ কখনো করবে না। কিন্তু আমি কিভাবে বুঝবো যে তুমি আমার কোনো কাজে কষ্ট পাও বা পাবে? সেটা ধীরে ধীরে জানতে পারবে। ঠিক আছে, আমি না তোমাকে একটিবার দেখতে চাই। এখন না, বিয়ের পর। এখন দেখলে কি হবে? কিছু না, আমি তো দেখতে কালো। তুমি আমাকে এখনই দেখলে পালিয়ে যাবে। তাই আগে বিয়ে করব, তারপর তুমি আমাকে দেখবে। তখন আর চাইলেও কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আল্লাহ ছাড়া। আর তুমিও কোথাও পালাতে পারবে না, বুঝেছো বাবু? ধুর, যাও, তোমার সাথে আর কথাই বলবো না। বলেই সেখান থেকে উঠে চলে যেতে চাইলাম। ম্যাডাম আমার হাত ধরে আবার বসিয়ে দিলেন আর শক্ত করে জড়িয়ে ধরলেন। এত শক্ত করে জড়িয়ে ধরলেন যে আমি নড়াচড়া করতে পারছিলাম না। কিছুক্ষণ পর কান্নার গুনগুন শব্দ শুনতে পেলাম। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি ওনার কান্না একদম সহ্য করতে পারি না। কেন জানি না, উনি কাঁদলে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। আর রাগ করে থাকতে পারলাম না। ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, এই কি হয়েছে, কাঁদছো কেন? তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? বড্ড বেশি ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। আমাকে দেখার পর এরকম ভাবে ভালোবাসবে নাকি আমাকে অবহেলা করবে? এসব কি বলছো? অবহেলা করব কেন? তুমি দেখতে যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিনও একটু কমবে না, দেখে নিও। সত্যি? 3 সত্যি ম্যাডাম। ম্যাডাম আমার বুকের মধ্যে থেকে মাথা তুলে বললেন, আচ্ছা, আমার কপালে একটা চুমু দাও। কেন? আহা, এত কথা বলো কেন? যা করতে বলেছি তাই করো। তারপর আর কোনো আপত্তি করলাম না। ওনার বোরখা পরিহিত কপালে আলতো করে একটা চুমু খেলাম আর বললাম, হয়েছে ম্যাডাম? জি, হয়েছে। এই তোমার গালে কি হয়েছে? কই, কোন গালে শুনি? হঠাৎ করে ম্যাডাম আমার গালটা ডান পাশে করে হুট করে একটা চুমু দিয়ে বসলেন। আমি তো বোকা বনে গেলাম। ম্যাডাম লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তা দেখে আমি হেসে হেসে বললাম, এই তুমি আমার অনুমতি ছাড়া আমার গালে কিস করো কেন? অনুমতি নিতে হবে কেন? এটা তো আমার অধিকার। ও তাই বুঝি, তাহলে তোমার গালে কিস করি, এটাও তো আমার অধিকার। না না জি স্যার, এমনটা করো না, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। থাক, যেতে হবে না। এটার বদলা আমি বিয়ের পর নেব। হ্যাঁ, তাই কইরো, তখন সুদে আসলেও লাভ পাবে। এই বলে ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর কেন জানি মনে হচ্ছে আমার কানের লতি ধরে কেউ টানছে। বেশ ব্যথা অনুভব করছি, কিছু বুঝতে পারছি না।
হঠাৎ ম্যাডাম আমাকে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে গেলেন। অবাক হয়ে যাই। তাই আমি উঠে পেছনে তাকাতেই আমার চোখ কপালে উঠে যায়। ভয়ে আমি কাঁপাকাঁপি করতে লাগলাম। এই হালকা ঠান্ডা বাতাসে আমার ঘাম ছুটতে লাগলো। এখন শুধু পালানোর জন্য রাস্তা খুঁজছিলাম। মন বলছে এই দৌড়ে পালিয়ে যাই, কিন্তু এখন আর কোনো উপায় নেই, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা আর মা। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। কিভাবে বলবো আমি? তখন আম্মু বলল, এখনই এত প্রেম, বিয়ের পর আবার পর করে দিবি না তো আমাদের? তারপর আব্বু বলল, আরে না, ও আমার ছেলে, এরকম কাজ ও করতে পারে না। হ্যাঁ, তোমার ছেলে তোমার মতো লুকিয়ে লুকিয়ে প্রেম করে। তারপর আম্মু ম্যাডামের সামনে গেলেন আর বললেন, এমনি তো একটা ইমানদার বৌমা চাই আমরা, আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নাই, কি বলো? ঠিকই বলেছ, আমাদের ছেলের কপাল ভালো যে এরকম একটা মেয়ে তার জীবন সঙ্গী হতে যাচ্ছে। আব্বু ও আম্মুর কথা শুনে নিজের অজান্তে হেসে ফেললাম, কিন্তু তাদের বুঝতে দিলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখে তাকিয়ে দেখি ম্যাডাম আম্মুর পা ধরে সালাম করলো। তারপর আব্বুকেও একইভাবে সালাম করলো। তারপর ম্যাডাম আমার পাশে দাঁড়িয়ে পড়লো। তা দেখে আব্বু বলল, বাহ, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। ঠিক বলেছে, খুব মানিয়েছে তাদের। আমি চুপ করে আছি তখনও। আমি অবাক হয়ে গেলাম এটা ভেবে যে তারা ম্যাডামের নাম ঠিকানা ও পরিচয় না জেনে তাকে মেনে নিল। এটা কি করে সম্ভব? ওরা কি ম্যাডামকে আগে থেকে চিনতো নাকি অন্য কিছু? ম্যাডামকে কি আগে দেখছেন? তা না হলে বলল কি করে যে আমাদের দুজনকে মানিয়েছে? ম্যাডাম তখনও বোরখা পরেছিলেন। তারা একটিবারও বললেন না ম্যাডামকে দেখার কথা। তাহলে সত্যি ওনার ম্যাডামকে চিনতো? আর কিছু ভাবতে পারছি না। আমার মা বাবা ম্যাডামকে আগে থেকে চিনতো আর আমি তাকে চিনি না? না না, এটা হতে পারে না। আমিও নিশ্চয়ই ম্যাডামকে চিনি, কিন্তু বুঝবো কিভাবে? উনি তো বিয়ের আগে আমাকে তার মুখ দেখাবেন না। হঠাৎ আব্বুর ডাক শুনে বাস্তবে ফিরলাম। এই যে নবমের ছেলে, আর লজ্জা পেতে হবে না, আপনাদের বিয়ের আয়োজন করতে হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এখন চলো, আমি তোমার স্যারের সাথে কথা বলছি, আর তারা তোদের যাওয়ার অনুমতি দিয়েছে। তারপর সবাই গাড়িতে গিয়ে বসলাম। আব্বু গাড়ি ড্রাইভ করছে, আম্মু তার পাশে বসে আছে। আমি আর ম্যাডাম পিছনের সিটে বসলাম। এমনিতেও রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। তারপর ম্যাডাম আমার পাশে বসে বারবার আমাকে চিমটি দিচ্ছে। উফ, এখনই এত জ্বালায়, না জানি বিয়ের পর কত জ্বালাবে। চুপচাপ শুধু ম্যাডামের করা অত্যাচারগুলো সহ্য করে যাচ্ছিলাম। ভোরের দিকে আমরা সবাই বাসায় পৌঁছে গেলাম। অতপর আম্মু আর নীলা ম্যাম এক রুমে শুয়ে পড়েছেন। আমি আর আব্বু আমার রুমে শুয়ে পড়লাম। এই প্রথম আব্বুকে দেখছি আম্মুকে ছেড়ে একা ঘুমাতে। আমি তো জানি আম্মু পাশে না থাকলে আব্বুর ঘুম হয় না, হয়তো আম্মুরও একই অবস্থা। দুজন দুজনকে অনেক ভালোবাসেন, তাই তো নিজের একমাত্র ছেলের ভালোবাসা হাসি মুখে মেনে নিলেন, কারণ তারা ভালো করেই জানেন আপন মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণা কী। অবশেষে সকাল হয়ে গেল। আমি বেশিক্ষণ ঘুমাতে পারিনি। সকালে আব্বুর ডাকে ঘুম ভেঙে গেল। তারপর আব্বুকে দেখলাম তার ঘুম হয়নি, কারণ তার চোখ দেখে বোঝা যায়। আমি তা না দেখার ভান করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে। এসে দেখি মা আর ম্যাম কিচেনে। ম্যাডামের পরনে কালো বোরকা ছিল, একদম আম্মুর মতোই কাজ করছে। দেখতে পেলাম না রান্না করার সময় ম্যাডামকে কেমন দেখায়। ব্যাড লাক। অবশেষে নাস্তা পরিবেশন করা হলো। ম্যাডাম আমার পাশে বসেছে আর আব্বু আম্মু একসাথে বসেছেন। আমি মনে মনে বলছি, এখন কি হবে ম্যাডামের? এখন তো ওনাকে দেখেই ছাড়বো, নিকাব না তুলে খাবে কিভাবে? এসব ভেবে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছিলাম। ম্যাডাম হয়তো বুঝতে পারছে আমি কেন হাসছি, তাই ম্যাডাম বললেন, আন্টি যদি কিছু মনে না করেন তাহলে কি একটা কথা বলতে পারি? বলো মা, কি কথা বলবে? যদি কিছু মনে না করেন তাহলে কি আমি খাবারটা অন্য রুমে খেতে পারি? সবাই হা করে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। যেতে পারো, তবে এক শর্তে। জি বলুন। এখন থেকে আমাকে মা বলে ডাকতে হবে। ঠিক আছে মা, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। তারপর ম্যাডাম ওনার খাবারটা নিয়ে চলে গেলেন আম্মুর রুমে। আমি বোকার মতো বসে রইলাম। চান্সটা মিস করলাম। এখন আর উপায়ও নেই যে লুকিয়ে গিয়ে দেখব। দেখতে গেলে আম্মুর কেলানি খেতে হবে। খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে চলে এলাম। আজ স্কুল বন্ধ। হঠাৎ আব্বু আমার রুমে এসে বললেন, এই নে, এটা পরে নে। এটা কি আব্বু? খুলে তো দেখ। তারপর প্যাকেট থেকে জিনিসটা বের করে দেখলাম এটা একটা গোল্ড কালার পাঞ্জাবি। অবাক হয়ে আব্বুকে জিজ্ঞেস করলাম, এটা দিয়ে কি করব? কি করবি মানে? এটা পরে জলদি আয়।
কিন্তু কেন সেটা তো বলবে। বাইরে আয়, তাহলে বুঝতে পারবি। আচ্ছা। অতপর আব্বু হাসতে হাসতে বাইরে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না আব্বু কেন হাসছে। তারপর রেডি হয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি আব্বু ও আম্মু নতুন কাপড় পরেছেন। সেখানে ম্যাডামকে দেখতে পেলাম না। মনে হয় আম্মু রুমে আছে। এদিকে মা বাবা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি আব্বুকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এভাবে হাসতো যে? একটু পর বুঝতে পারবি। হঠাৎ ম্যাম আমার রুম থেকে বেরিয়ে এলো। ওনাকে দেখে আমার চোখে এক আলোক রশ্মির ঝলক এসে পড়ল। দিনের আলোতে ওনার বোরখার নীল রং ঘরের চারদিক মাতিয়ে তুলছে। শুধু আমি না, মা বাবাও ম্যাডামের দিকে এক নজরে তাকিয়েছিলেন। এমন মনে হলো যে আমরা কোনো নীলপরীকে আমাদের সামনে দেখছি। ম্যাডাম আমার সামনে এসে প্রথমে আম্মু আব্বুকে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বু আম্মু। আমাকে এভাবে কেন দেখছেন? আমাকে কি এই পোশাকে দেখতে খারাপ লাগছে? আরে আরে না, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কোনোদিন ভাবতে পারিনি এমন সুন্দর একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে। হ্যাঁ রে মা, তোকে খুব সুন্দর লাগছে। আচ্ছা তোরা আয়, আমি আর তোর আম্মু গাড়িতে গিয়ে বসি। আমি আর ম্যাম মাথা নাড়ালাম। তারপর মা বাবা চলে গেল। এদিকে ম্যাডাম আমার সামনে এগোচ্ছিল আর আমি এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ম্যাডাম আমার কলার চেপে ধরলেন। তাই আমি বললাম, এই কি করছো, ছাড়ো বলছি। না না, ছাড়বো না। আগে বলো আমাকে কেমন লাগছে। তোমার না নীল রং ভালো লাগে, তাই তো নীল রঙের বোরকা পরলাম। বলো না আমাকে কেমন লাগে। একদম পচা লাগছে দেখতে। এখন আমাকে ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। তুমি মিথ্যা বলছো কেন? এবার কিন্তু আমি কান্না শুরু করে দেব। হাই হাই, কি বলে এসব? এখন যদি কান্না করে তাহলে আব্বু আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। তাই এবার সত্যিটা বলতে হবে। আরে না, কেঁদো না। তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না, বিশ্বাস করো। দোয়া করি কারো নজর যেন না পড়ে আমার বোরখাওয়ালির ওপর। সত্যি? সত্যি। তাহলে আমার কপালে একটা চুমু দাও। না। দাও বলছি। আচ্ছা দিচ্ছি। এই বলে ম্যাডামের কপালে একটা আলতো করে চুমু এঁকে দিলাম। তারপর বললাম, আমারটা দাও। আমার গালটা ম্যাডামের সামনে এগিয়ে দিলাম। যা দুষ্টু ছেলে। এই বলেই দৌড়ে পালিয়ে গেল। পেছন থেকে ডাকলাম, সারাই দিল না। কি পাজিমে, কিস দিলাম কিন্তু রিটার্নে কিছুই দিল না। বিয়ের পর দেখাবো তোমাকে মজা। তারপর আমি গাড়িতে বসলাম। আজ আম্মু আর ম্যাডাম পিছনে বসেছে। তারপর গাড়ি করে একটা জায়গায় এলাম। এটা তো ম্যাডামের বাড়ি, কিন্তু আব্বু জানলো কিভাবে? আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি বললাম, এখানে কেন নিয়ে এলেন? ভেতরে চলো, বুঝতে পারবে। আর কোনো আপত্তি না করে ম্যাডামের কথাতে বাড়িতে ঢোকার জন্য দরজায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা এসে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই আমি সামনের দিকে তাকালাম। তাকিয়ে দেখে আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি। ভাবিনি আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রাখা ছিল। হঠাৎ সবাই আমার সামনে আসলো, এসেই বলল, কিরে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? ভাবতেও পারিনি তুই আমাদের সবাইকে এভাবে ভুলে যাবি। চুপ করে রইলাম। অবাক হয়ে সবার দিকে তাকিয়ে রইলাম। সব থেকে ভালো আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আজকে। যারা আমার সামনে দাঁড়িয়েছিল তারা সবাই ছিল আমার পুরনো স্কুল জীবনের, আর দুজন ছিল ল্যাংটাকালের বন্ধু। এখন তারা ভার্সিটিতে পড়ে, আমি বাদে। কিন্তু এতদিন বাদে এদের দেখা পাবো আমি কোনোদিনও আশা করিনি। আমাকে দেখে ওরা অনেক খুশি। তাদের থেকে বেশি আমি খুশি। ওরা আমাকে ভিতরে নিয়ে গেল। তারপর ম্যাডামের দিকে তাকিয়ে চোখের ইশারায় ম্যাডামকে ধন্যবাদ জানালাম। সবার সাথে অনেক কথা বললাম। অনেকক্ষণ ধরে ম্যাডামের জন্য বসে আছি। ম্যাডাম ওনার রুমে আছে। এর মধ্যে রাকিব বলে উঠল, কিরে দোস্ত, শেষ পর্যন্ত ম্যাডামকে পটালি? আর কোনো মেয়ে পেলি না? আমি পটাইনি, এমনিতেই পটে গেছে। আর আব্বু আম্মু আমাদের সম্পর্কের কথা জানার পর তারা বিয়ে দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আমাদের একটা খটকা লাগছে, তোর ম্যাডাম আমাদের চিনল কিভাবে? আর এখানে বা কেন এনেছে? জানি না রে, এটা শুধু আব্বু আম্মু ও ম্যাডাম জানে। মানতেই হবে বস, তুই খুব লাকি। হয়তোবা। তারপর অনেক কথা বলে বসে রয়েছি সোফায়। হঠাৎ ম্যাডাম রুম থেকে বেরিয়ে এলেন। সাথে করে ট্রেতে করে একটা কেকও নিয়ে এসেছে। তা দেখে সবাই হা করে তাকিয়েছিল। আমিও অবাক হয়ে যাই। তারপর ম্যাডাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো আজকে তোমাদের এখানে কেন ডেকে আনা হয়েছে? আমিও সবাই মাথা নাড়িয়ে না উত্তর দিলাম, শুধু মা বাবা বাদে। আজকে তোমাদের এজন্য ডেকে আনা হয়েছে কারণ আজ তোমাদের বন্ধু জিসানের জন্মদিন। কথাটা শোনার সাথে সাথে আমি অবাক হয়ে ম্যাডামের দিকে একবার চোখ তুলে তাকালাম। আর সবাই আমার কাছে এসে অভিনন্দন দিতে শুরু করলো। অনেকে সরিও বলছে, কারণ তাদের মনে ছিল না আজ আমার জন্মদিন। ওদের কিভাবে মনে থাকবে? আমারই তো মনে নেই যে আজ আমার জন্মদিন। আর কিছু ভাবার আগে ম্যাডাম আমার হাত ধরে বললেন, জিসান আসো, কেক কাটো। আমি কোনো কথা বললাম না, কেকের সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম আবার বলল, মা বাবা তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। মা বাবা কিছু বললেন না, শুধু একটু হাসি দিয়ে বলল, আসছি।
মা বাবা দুজনে আমার পাশে এসে দাঁড়ালেন। তারপর ম্যাডাম আমার হাতে ছুরি দিয়ে বললেন, এই নাও, এবার কেকটা কাটো। চারিদিকে সব বন্ধুরা হাততালি দিচ্ছে। আমি প্রথমে কেকের এক টুকরো অংশ আম্মুকে, তারপর আব্বুকে খাওয়ালাম। এখন শুধু ম্যাডাম বাকি আছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বললাম, এবার তোমার পেলা। ম্যাডাম খুব সহজেই বুঝতে পারলেন আমার আসল উদ্দেশ্য হলো ম্যাডামকে দেখার। এখন আর পালানোর সুযোগ নেই। আমি কেক নিয়ে ম্যাডামের দিকে হাত বাড়াতেই ম্যাডাম দৌড় দিল। দৌড় দিতে দিতে বলল, খাবো না। আমি বোকার মতো কাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। সবাই এই কাণ্ড দেখে হেসে আন্তহারা হয়ে যাচ্ছে। আমিও কম না। এত সহজে হার মানার পাত্র আমি নই। তাই কেকের টুকরোটা হাতে নিয়ে আমিও ম্যাডামের পিছনে আমিও দৌড় দিলাম। আমার এই কাণ্ড দেখে মা বাবা খুব হাসছিল। ম্যাডাম সিঁড়ি বেয়ে উপরের একটা রুমে চলে গেল। আমি ভেবেছিলাম হয়তো দরজা ভেতর থেকে আটকে দেবে, কিন্তু তা করেনি। উল্টো আরও দরজাটা খুলে রেখেছে। আমি কেক হাতে ভিতরে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম জানালার একপাশে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি বললাম, এবার তোমাকে দেখে ছাড়বো। প্রথম দিন থেকে দেখার শখ ছিল তোমাকে, কিন্তু তুই বলেছিলে বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে দেখাবে না। এসব ভাবছিলাম। ম্যাডামের ডাকে ধ্যান ভাঙলো। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা এবার কেকটা খাও তো। না, আমি কেক খাবো না। আমি জানি তুমি কেক খাওয়ানোর বাহানায় আমাকে দেখতে চাও। মনে মনে এই রে, ম্যাডাম বুঝে গেল। তাই আমি স্বাভাবিকভাবে বললাম, তুমি আমার জন্মদিনের আয়োজন করলে আর তুমি আমার জন্মদিনে কেক খাবে না? এটা কি করে হয় বলো? আচ্ছা ঠিক আছে, আমি খাবো। আমি শুধু আমার নিকাবটা একটু উপরে তুলবো, শুধু ঠোঁটটা দেখা যাবে, তখন তুমি আমাকে খাইয়ে দিও। যাক, মনে মনে একটু খুশি হলাম এই ভেবে যে ম্যাডামকে প্রথম নিজের হাতে খাইয়ে দিব। এটা ভেবে মুচকি মুচকি হাসছিলাম। ম্যাডাম সেটা লক্ষ্য করে আমাকে ধমক দিয়ে বলল, ওই, একদম হাসবে না বলে দিলাম। আচ্ছা। তারপর ধীরে ধীরে ম্যাডাম তার নিকাবটা একটু উপরে তুললেন। ম্যাডামের গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া ভেসে উঠল আমার চোখের সামনে। এটা যেন একটা রসালো মিষ্টির ভাণ্ডার। নিকাব তোলার কারণে ম্যাডামের চোখ একেবারে ঢেকে গেল। কিছুই দেখতে পারবে না তা আমি জানি। আমি এক দৃষ্টিতে ম্যাডামের ঠোঁটের জোড়ার দিকে তাকিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম ম্যাডামের ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। তা আমাকে তার প্রতি আরও বেশি আকর্ষণ করছে। আমি পারছি না নিজেকে সামলাতে। মনে যাচ্ছে ওনার ঠোঁটে চুমু দেই। তারপর ভাবলাম আগে কেকটা খাইয়ে দেই, তারপর ধীরে ধীরে ওনার ঠোঁটের কাছে কেকটা নিয়ে খাইয়ে দিলাম। বাকিটুকু কেক টেবিলের উপর একটা বাটিতে রেখে দিলাম। ঠিক তখনই ম্যাডাম তার নিকাবটা নামাতে যাবে। ঠিক তখনই আমি তার ঠোঁটে টুক করে একটা চুমু দিয়ে বসি। এতে ম্যাডাম কিছুটা আটকে ওঠে। আমি যে এমন একটা কাজ করব সেটা হয়তো উনি বুঝতে পারেননি। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, বোরখা পরার কারণে বুঝতে পারছি না উনি রেগে আছেন নাকি লজ্জা পাচ্ছেন। হঠাৎ ম্যাডাম বলে উঠলেন, এটা কেন করলে? দোষের কি করলাম? অনেক বড় দোষ করছো। কারো অনুমতি ছাড়া কাউকে কিছু করাটা ঠিক না। তুই যখন আমার অনুমতি ছাড়া আমাকে কিস করো তখন কি আমি কিছু বলি? না, তবে তবে কিছুই না। তোমার ঠোঁটের মিষ্টি হাসির মায়ায় পড়ে গেছি, তাই দিয়েছি। কোনো অপরাধ করেছি বলে তো মনে হয় না। এরপর থেকে আমাকে না বলে এমন করবে না, বলে দিলাম। কেন? আমার ইচ্ছে তাই। তুমি এটাই চাও যে আমি তোমাকে আর কিস না করি? হ্যাঁ। কিন্তু কেন? তুমি জানো না কিস করলে মোহাম্মত বৃদ্ধি পায়। আর আমি চাই তুমি আমাকে এমনভাবে আগলে রাখবে যাতে আমি অন্য কোনো মেয়ের দিকে আকৃষ্ট না হই। যদি সত্যিই আমার প্রতি তোমার মহব্বত থাকে, তাহলে তুমি কখনোই অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবে না। জি না, এটা তোমার ভুল ধারণা। সব মানুষই একদিন না একদিন একটা তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হবেই, কিন্তু সে হয় সেটা বলতে পারবে না। কিন্তু মনে মনে ঠিকই সে তার প্রতি দুর্বল শুরু করবে। আর এর প্রধান কারণ হলো সময়। সময় এমন একটা জিনিস যা সব কিছু ভুলে যেতে সাহায্য করে। সময় স্মৃতির পাতায় লেগে থাকা কষ্টগুলোকেও একদিন ভুলিয়ে দেয়। তখন কারো জন্য আর মন উতলা হয় না, ও কারো জন্য চোখের অশ্রু গড়িয়ে পড়ে না। যদি কোনো নিশিরাতে অতীতের কথা মনে পড়ে যায়, তখন যদি চোখের কোণে জল জমে যায়, আর যদি সেই সময় তোমার পাশে তোমার সব থেকে ভালো বন্ধু থাকে আর সে যদি তোমাকে সান্ত্বনা দেয়, তাহলে তুমি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য হবে। এটা ভেবে যে তোমাকে ভালোবাসে না কেন, তুমি শুধু শুধু কষ্ট পাবে। তখন নিজেকে সামনে নিয়ে জীবন চলার পথে এগিয়ে যেতে থাকবে। আমার কথা বলা শেষ হতেই ম্যাডাম আমার কথাগুলো মন দিয়ে শুনছেন আর হয়তো বুঝতে পেরেছেন আমার কথা। হঠাৎ আমার পকেটে রাখা ফোনটা বেজে উঠল, তাই আমি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। ম্যাডামের দিকে তাকিয়ে দেখে উনি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম এটা মিমি ছাড়া আর কেউ নয়, কারণ
মিমির নম্বর আমি এম দিয়ে সেভ করেছি। কলটা রিসিভ করতে যাব ঠিক তখনই ম্যাডাম আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। আমি একটু অবাক সুরে বললাম, এই কি করছো, ফোনটা দাও। কে ফোন দিয়েছে? কেন জানো না? তোমার সতীন। মানে কি বলছো এসব? মানে হলো মিমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি ভালোবাসি তোমাকে। সেটা মিমি বুঝতে চায় না। ওর এখন অল্প বয়স, ওর মধ্যে শুধু আবেগটাই কাজ করছে। যদি উল্টাপাল্টা বলি তাহলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এত কিছু বুঝি না, ওর সাথে কথা বলবে না, এটা আমার শেষ কথা, মনে থাকে জানো। বলেই ম্যাডাম ফোনটা এক আছাড়েই ভেঙে ফেললো। ফোনটা ভাঙার সাথে সাথেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জীবনের প্রথম ইনকাম করা টাকায় কেনা ফোনটা, আর আজ কিনা নীলা ফোনটা ভেঙে দিল। আমি ওর দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে বললাম, এটা কি করলে তুমি? যা করেছি বেশ করেছি, মিমির নাম মুখেও আনবে না, এই বলে দিলাম। কি আর করার, অবশেষে ওর কথা মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। এরপর ভাঙে মোবাইল থেকে সিমটা খুলে রেখে দিলাম টেবিলের উপর। তারপর বললাম, এটা নাও করতে পারতেন, এটা আমার পছন্দের ফোন ছিল। আমার থেকে বেশি তোমার এই মোবাইলকে পছন্দ করো নাকি? না। তবে আর ফোনের কথা বলবে না। আমি তোমাকে ফোন এনে দেব, তাও তুমি মিমির সাথে কথা বা দেখা করতে পারবে না, বলে দিলাম। আমি কিছু বলতে যাব ঠিক তখনই আব্বু দরজায় টোকা দিয়ে বললেন, জিসান নিচে কথা আছে। মা নীলা তুইও আয়। অতঃপর দুজনেই নিচে গেলাম। আব্বু সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা সবাই মোটামুটি অনেকেই জানো আমার ছেলে জিসান ও নীলা একে অপরকে ভালোবাসি। তাই আমি আর আমার স্ত্রীর সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শুক্রবার ওদের চায়ের হাত এক করে দিব। তোমাদের সবাইকে আসতে হবে, কিন্তু আশা করি তোমরা সবাই বিয়েতে আসবে। আমি আব্বুর কথা শুনে থ মেরে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেললাম। এখন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি, এখনই কি বিয়ে করাটা ঠিক হবে? পরক্ষণে বাবার কথা ভাবলাম যে ওনার বয়স হয়েছে, বিজনেসের কাজে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়। পরে এত টেনশনের ফলে বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এমনিতেও তিনি অসুস্থ হার্টের রোগী, তার চেয়ে ভালো এখন বিয়েটা করে নেই। পরে না হয় বিজনেসের পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাব। তাই আমি আর কোনো আপত্তি করলাম না, মাথা নিচু করে হ্যাঁ বলে দিয়েছি। পাশে তাকিয়ে দেখি ম্যাডাম নেই। সামনের দিকে তাকাতেই দেখি ম্যাডাম আম্মু পা ছুঁয়ে সালাম করতেছে। আব্বু আম্মু তো খুব খুশি, কারণ তারা একটা দিনদার বউ পেতে চলেছে। একদিন কথায় কথায় আম্মুর মুখে শুনেছিলাম ম্যাডাম নাকি অনেক দিন মাদ্রাসাতেও পড়েছে, কয়েকবার খতমও দিয়েছিলেন। পরে নাকি আরবি ছেড়ে বাংলা পড়া শুরু করেছিলেন। কিছুক্ষণ পর সব বন্ধুরা বিদায় নিল। সেই সাথে আব্বু আম্মু বাসায় যাবে বলে মন স্থির করে বসে আছেন। তাই ম্যাডাম বললেন, বাবা মা প্লিজ আজকে থেকে যাও, কাল না হয় চলে যেও। পারে মা, আজকে আমার একটা কাজ আছে, তা কমপ্লিট করতে হবে, তাই আমাদের যেতে হবে। কি আর করার। অবশেষে মা বাবা চলে গেলেন। এখন পুরো বাড়িতে আমি আর ম্যাডাম একা রয়েছি। আমি ম্যাডামের দিকে একটা দুষ্টু হাসি দিয়ে বললাম, এখন কি করব? কি করব মানে? গল্প করব আর তোমাকে পড়াবো। আগামীকাল স্কুল খোলা, জানো না বুঝি? আমি যা হোমওয়ার্ক দিছি তুমি তা না দেখে কমপ্লিট করো। হাই হাই, এটা তুমি কি বলছো? না দেখে আমার দ্বারা হোমওয়ার্ক করা সম্ভব না, এটা আমার দ্বারা হবে না। হবে না মানে? আমি আছি তো। তারপর ম্যাডাম আর আমি পড়ার টেবিলে বসলাম। ধীরে ধীরে সময় পার হতে লাগলো। কখন যে 10টা বাজে আর আমার পড়ালেখার অধ্যায় শেষ হবে তা আমি জানি না। ধীরে ধীরে 10টা বেজে গেল। এখন আমার পড়াশোনা শেষ। তারপর ডিনার করে নিলাম। খাবার টেবিল থেকে উঠে রান্নাঘরে গিয়ে আমি ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নেই। ম্যাডাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই মাছের মতো লাফালাফি করছে আর বলছিল, ওই কুত্তা, কোলে নিলি কেন আমাকে? ছাড় ছাড় বলছি, না হলে। হেসে জবাব দিলাম, না হলে কি শুনি? কিছু না, ছাড় বলছি। এত সহজে তোমাকে ছাড়া যাবে না। ছেড়ে দেবারই যদি হতো তাহলে আর কোলে নিতাম না, বুঝলেন ম্যাডাম? ম্যাডাম আবারও লাফালাফি শুরু করলো, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠলো না। শেষমেশ আমার সাথে পেরে উঠলেন না, তাই আমার গলা জড়িয়ে ধরলো আর আমার বুকে মুখ লুকালো। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। আশেপাশের প্রকৃতি দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে কালো মেঘে ঢেকে গেছে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে আর আমার মনের মধ্যে এক অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম আবার লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে রইলেন। আগামী শুক্রবার আমার আর ম্যাডামের বিয়ে। অথচ অবাক করা বিষয় হলো আমি ম্যাডামের সম্পর্কে কিছুই জানি না। আমি জানি না কে তার মা বাবা, আর উনি কি এতদিন যাবৎ একলা এখানে এই বাড়িতে থেকেছেন। আমার ফ্যামিলির কাজ দেখে আমার মাথা গেল। প্রেম শুরু না হতেই বিয়ের জন্য লাফালাফি আরম্ভ শুরু করলো।
ওনারা কি এতই বোকা যে তার একমাত্র ছেলের সাথে ম্যাডামের বিয়ে দিচ্ছে, তার সম্পর্কে কিছু না জেনেই, যে তার বংশপরিচয় কি আর ম্যাডাম দেখতে কেমন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার আব্বু আম্মু ম্যাডামের সম্পর্কে কিছুই খোঁজ নিলেন না। এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। এই প্রশ্নের জবাব শুধু একজনই দিতে পারবে, আর সে হলো আমার বোরখাওয়ালি ম্যাডাম। ম্যাডামকে আমি কোল থেকে নামিয়ে বসিয়ে দিলাম ছাদের দোলনার উপর। ম্যাডাম লজ্জায় কোনো কথা বলতে পারছে না, মাথা নিচু করে আছে। এটা দেখে আমি হেসে ফেললাম। আমার হাসি দেখে ম্যাডাম মাথা তুলে আমার দিকে তাকালো, আর আমি হাসতে হাসতে বললাম, এই যে ম্যাডাম, এত লজ্জা পেতে হবে না। আর কিছুদিন পর থেকে তো নিজেই কোলে উঠতে চাইবেন, তখন আর নামতে ইচ্ছে করবে না আপনার। জি না, আমার এমন কোনো ইচ্ছা নাই। তাই নাকি? তাহলে তো ভালোই হবে। আমাকে আর কোনো আটার বস্তাকে কোলে নিতে হবে না। ওই কিছু বললে? কই না তো। আচ্ছা, এখানে নিয়ে আসলে কেন? ভেবেছিলাম দুজনে জ্যোৎস্না বিলাস করব, কিন্তু ছাদে এসে দেখি আকাশে কালো মেঘ জমেছে। মনে হয় যে কোনো সময় ঝড় উঠতে পারে। তাহলে চলো নিচে যাই, অন্য কোনো দিন দুজনে বসে চাঁদ দেখব। তারপর ম্যাডাম আর আমি উঠে পড়লাম নিচে যাবার জন্য, কিন্তু হঠাৎ একটা আকাশে বিদ্যুৎ চমকালো আর বাজ পড়ল। ম্যাডাম ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি বুঝলাম ম্যাডাম বাজ পড়লে ভয় পায়। চারদিকে ঝিরঝির বৃষ্টি শুরু হলো। হঠাৎ ম্যাডাম আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। আমি হাঁ করে তাকিয়েছিলাম। সত্যি, মেয়েদের মনে কখন কি চলে বুঝে ওঠা দায়। হুট করে নিজে থেকে জড়িয়ে ধরে আবার নিজেই পালিয়ে যায়। আমিও দেরি না করে ম্যাডামের পিছু পিছু ছুটলাম। ম্যাডাম নিচে ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি দরজায় টোকা দিয়ে বলছি, এই যে ম্যাডাম, দরজাটা একটু খুলেন। না, খুলবো না। কেন? তুমি শুধু দুষ্টুমি করো আমার সাথে, তাই। আপনার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করব শুনি? কারোর সাথে না, কিন্তু সব কিছু করার একটা নির্দিষ্ট সময় থাকে, বুঝেছো? জি বুঝেছি। এখন দরজাটা খুলবেন নাকি চলে যাব? কই যাবা? জানি না, দরজা খুলবে কিনা বলো। না। আচ্ছা তাহলে আমি যাই। পিছন ফিরে হাঁটা শুরু করতেই ম্যাডাম দরজা খুলে আমার কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেলেন। আমি অবাক হয়ে বললাম, কি হলো, দরজা কেন খুললেন? একথা বলতেই ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিলেন আর বললেন, কই যাচ্ছিলে শুনি? কই আবার? আমার বাসায়। কেন, এখানে থাকতে ভালো লাগছে না? লাগে, কিন্তু তুমি তো দরজা খুলছিলে না, তাই তো চলে যাচ্ছিলাম। আমাকে একা রেখে চলে যাচ্ছিলে কেন? জানো না আমি একা থাকলে ভয় পাই? কই, আগে জানতাম না তো। এখন তো জানলে। এখন থেকে সব সময় আমার সাথে সাথে থাকবে আর আমাকে তোমার বুকে আগলে রাখবে। যদি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো তাহলে ঠ্যাং ভেঙে দিব। হেসে হেসে বললাম, আচ্ছা। হঠাৎ পকেটে রাখা ফোনটা বেজে উঠল। আরে হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, ম্যাডাম আমাকে নতুন ফোন গিফট করেছে। তাই আমি আর বেশি কিছু না ভেবে ফোনটা পকেট থেকে বের করলাম। তা দেখে ম্যাডাম বললেন, এত রাতে কে ফোন করেছে? হ্যাঁ, দেখি দেখি। আরে ওয়েট, দেখছি কে ফোন করলো এত রাতে। তারপর কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মেইলি গলায় কান্নার গুনগুন আওয়াজ ভেসে আসছে। আমি অবাক হয়ে হ্যালো বললাম, কিন্তু ওপাশ থেকে শুধুই কান্নার শব্দ শোনা যাচ্ছে। এবার আমি আরো বেশি অবাক হয়ে বললাম, হ্যালো, কে আপনি? কিন্তু হঠাৎ ফোনটা কেটে দিল। আশ্চর্য ব্যাপার, ফোন দেয় কথা বলে না। এরই মধ্যে ম্যাডাম বলে উঠলেন, কি হলো, কে ফোন করেছে? মনে হয় রং নম্বর ছিল। আচ্ছা, এখন ওসব বাদ দাও, তুমি বিছানায় বসো, আমি বই নিয়ে আসছি। হাই হাই, ম্যাডাম কি বলছে? এত রাতে বই কেন আনতে যাবে? তার মানে এখন আমাকে পড়তে বসতে হবে? না না, এখন আমি কিছুতেই পড়তে বসবো না। যে করে হোক ম্যাডামকে বই আনা থেকে আটকাতে হবে, তা না হলে আমাকে আজ রাতে আর ঘুমাতে দিবে না। তাই আমি উঠে দাঁড়িয়ে বললাম, এত রাতে বই কি করবে? তুমি কি বই পড়তে পড়তে ঘুমাও নাকি? থুর, বুদ্ধ কোথাকার। আমি আমার পড়ার জন্য বই আনতে যাচ্ছি না, আমি তোমাকে পড়াবো তাই বই আনতে যাচ্ছি। কেউ এত রাতে পড়তে বসে নাকি? না, কিন্তু তুমি এই কয়দিনের পড়ায় পিছিয়ে রয়েছো, তাই তোমাকে সেগুলো পড়া শেষ করতে হবে। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তাই আজকে না পড়লে হয় না। পড়ার সময় যত বাহানা, তাই না? কিন্তু কোনো লাভ নেই, যাও বিছানায় বসো, আমি বই আনছি। বিশ্বাস করো, আমার শরীরটা কেমন জানি করছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখতেছি। প্লিজ অন্য একদিন পড়বো। যতই বাহানা দাও কোনো কাজ হবে না, দাঁড়াও মজা দেখাচ্ছি। ম্যাডাম রুম থেকে বেরিয়ে গেলেন। এখন না জানি কি উল্টাপাল্টা কাজ করে আল্লাহ ভালো জানেন। মনে হয় পৃথিবীতে আমি এমন পুরুষ যাকে তার হবু বউ এত রাতে পড়াতে চাচ্ছে। ইয়া আল্লাহ, উপর থেকে রশি হালাও, উঠাই লাও আমরে, এই দজ্জাল মেয়ের হাত থেকে রক্ষা করো মরে। কিছুক্ষণ পরেই ম্যাডাম এসে হাজির। শেষ রক্ষার হলো না, এখন পড়তে বসতেই হবে, না হলে কপালে শনি আছে।
কারণ ওনার হাতে কাঠের স্কেল আছে, কখন না জানি মারে। তাই বিছানায় গিয়ে বসলাম। তারপর ম্যাডাম আমাকে গ্রামার বই ধরিয়ে দিয়ে বললেন, এখন কিছু প্যারাগ্রাফ আর গ্রামার নোট করে দিচ্ছি, তুমি বসে বসে মুখস্থ করো। আমি কিন্তু একটু পর ধরবো। এত পড়া একসাথে কিভাবে পড়বো? একটু কমিয়ে দেওয়া যায় না ম্যাডাম? আমার হাতে কি এটা দেখেছো? মেরে পিঠের ছাল তুলে দেব। যদি পড়া ভুল হয় তাহলে 10টা করে বেতের বাড়ি দিব। স্কেল নাড়িয়ে নাড়িয়ে কথাগুলো বললেন। স্কেল দেখে আমি ঠান্ডা, পড়তে বসলাম। 1 ঘন্টা পর পড়া ধরলেন। ভাগ্য ভালো যে সব পড়া দিতে পারছি, তাই আর মার খেতে হলো না। গুড। এইভাবে প্রতিদিন পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। কি বলছো এসব? এভাবে প্রতিদিন পড়লে পাগল হতে বেশি দিন সময় লাগবে না। চিন্তা করো না, পাগলটাকে সামলানোর জন্য আমি আছি। সেটাও আরো বেশি চিন্তিত বিষয়। ওই কি বললে? কই কিছু না তো। আচ্ছা শুয়ে পড়ো, কাল আবার এখান থেকে আমাদের স্কুলে যেতে হবে। আমি হ্যাঁ বললাম। তারপর আমি আর ম্যাডাম বিছানায় শুয়ে পড়লাম। ম্যাডাম মাঝখানে একটা কোলবালিশ রেখে দিলেন। আমিও তেমন কিছু না মনে করে ঘুমিয়ে গেলাম। কাল ঘুম ভাঙতে দেখতে পাই ম্যাডাম আমার পাশে নেই, পুরো ঘরটা অন্ধকার। তাই আমি বিছানা থেকে উঠে জানালা খুলে দিতেই সূর্যের সোনালি আলো ঘরে এসে পুরো ঘরটা আলোকিত করে তুলল। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি ম্যাডাম কিচেনে রান্না করছে। আজকে ম্যাডামকে অন্যরকম লাগছে, কারণ একটা নেভি কালারের বোরখা পরেছে, তার সাথে সাদা কালারের নিকাবও পরেছে। দেখতে সেই রকম লাগছে। ইচ্ছে করছে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরি। বেশ অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে রয়েছি, আর ম্যাডাম ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। তাই আমি চুপি চুপি গুটি গুটি পায়ে ম্যাডামের পিছনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম সেটা বুঝতেই পারেনি। আমি দেরি না করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাডাম বেশ খানিকটা আটকে উঠল। উনি পিছনে তাকালে ওনার চোখ দেখে আমি স্পষ্ট বুঝতেই পারছি উনি বেশ রেগেই আছেন। আমি শুধু ওনার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ ম্যাডাম বললেন, ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিলে? দুষ্টুমি করলে ক্ষতি কি? আমি তো আমার হবু বউয়ের সাথে দুষ্টুমি করতেছি, তাই না? হয়েছে, আর রোমান্টিকতা দেখাতে হবে না। যাও গিয়ে টেবিলে বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে আনছি। না, আমি এখানে এভাবেই থাকবো। মানে আমি এভাবেই জড়িয়ে ধরে থাকবো। তুমি যা করার করো। এইভাবে তোমার আমার দুজনেরই লেট হয়ে যাবে স্কুলে যেতে। তাই বলছি কি, গিয়ে বসে পড়ো। আচ্ছা যাবো, কিন্তু এক শর্তে। আবার কি শর্ত? প্রথমত আমাকে আমার গালে একটা চুমু দিতে হবে। হ্যাঁ আইসে, আইসে, যাও তো, যত সব আদিক্ষেতা। পারবো না কিছু করতে। আর আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে হবে। তাহলে আমি এভাবেই জড়িয়ে ধরে থাকবো যতক্ষণ না আমার শর্ত পূরণ হচ্ছে। ম্যাডাম কিছু না বলে ফুট করে আমার গালে একটা চুমু বসিয়ে দিলেন। আমি এর জন্য একদম প্রস্তুত ছিলাম না। আর ম্যাডাম বললেন, প্রথমটা হয়েছে, এখন টেবিলে যাও, আমি আসছি। আমি বাধ্য ছেলের মতো তার কথায় কিচেন থেকে বেরিয়ে টেবিলে বসে রয়েছি, আর ম্যাডামের জন্য অধীর আগ্রহে বসেছিলাম কখন ম্যাডাম আসবে আর আমাকে তার হাতে খাইয়ে দিবে। হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা আবার বেজে উঠল। মেজাজটা খারাপ হয়ে গেল। কে আবার ফোন দিল এই অসময়ে? বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। একটা অচেনা লোক বললেন, হ্যালো স্যার, আপনি কি জিসান? জি আমি জিসান। আসলে আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজে চলে আসুন প্লিজ। কেন বলুন তো? আর আপনি কে? স্যার, আমি মিমি ম্যাডামের ড্রাইভার বলছি। মিমি ম্যাডাম কাল রাতে সুইসাইড করার চেষ্টা করছে। আপনি প্লিজ তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজে চলে আসুন, তাকে এখানে ভর্তি করানো হয়েছে। কথাটা শোনা মাত্রই আমি থমকে গেলাম। এটা আমি কি শুনলাম? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি করব বা কি বলবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ সেই লোকটি আবার বলল, কি হলো স্যার, কথা বলছেন না কেন? প্লিজ তাড়াতাড়ি আসুন। তারপর অনেকটা অস্পষ্ট গলায় বললাম, ঠিক আছে আমি আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ফোনটা কেটে দিলাম। এখন ভাবছি ম্যাডামকে বলে যাব নাকি না বলা ভালো হবে, কারণ উনি যদি জানতে পারেন আমি মিমির কাছে যাব তাহলে অনেক কষ্ট পাবেন, আর আমি তার কষ্ট একদম সইতে পারবো না। না থাক, ম্যাডাম আসার আগে আমি এখান থেকে চলে যাই। তাই আমি দেরি না করে দৌড়ে গেটের বাইরে আসলাম। আমাকে দেখে গেটের দারোয়ানও ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল। আমার মাথায় শুধু একটাই চিন্তা, মেয়েটার কিছু হবে না তো? কেন যে মেয়েটা আমার সাথে এমন করে? আমি তোকে ভালোবাসি না, শুধু ভালো একটা বন্ধু ভাবি, এছাড়া আর কিছুই না। হাঁটতে হাঁটতে একটা অটো রিক্সা পেয়ে গেলাম। রিক্সাতে উঠে বসলাম। উঠে বসতেই আবার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম ম্যাডাম ফোন দিয়েছে। বুঝতে বাকি রইল না ম্যাডাম আমাকেই খুঁজছে। এখন যদি ফোনটা ধরি তাহলে ওনার কথা শুনতে বাধ্য হতে হবে, আর যদি ভুলক্রমে কেঁদে ফেলে তাহলে আমি নিজেকে সামলাতে পারবো না, আর ওনাকে বোঝাতেই অনেক সময় লেগে যায়। তাই আর ইচ্ছে করে ফোনটা ধরলাম না, সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। একটু পর ঢাকা মেডিকেলে পৌঁছে গেলাম। অটো থেকে নেমে ভাড়াটা দিয়ে দৌড়ে মেডিকেলের ভিতরে গেলাম। ভিতরে যেতেই মিমির ড্রাইভার আমার সামনে এসে বলে উঠল,
স্যার আপনি এসেছেন, চলেন এদিকে চলেন। কোনো কথা না বলে লোকটার পিছন পিছন হাঁটা দিলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার মনের মধ্যে ভয়টা নাড়া দিয়ে উঠল। মিমি এখন ভালো আছে তো, নাকি ওর কোনো কিছু হলো? না, আর কিছু ভাবতেই পারছি না। সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে ড্রাইভার একটা রুমের সামনে এসে দাঁড়ালো আর বলল, ম্যাডাম আপনাকে ভিতরে যেতে বলেছিল। আমি কোনো কথা না বলে রুমের মধ্যে যেতেই দেখি মিমি আধা শোয়া হয়ে বেডের মধ্যে বসে রয়েছে, আর একটা নার্স তাকে কিছু ওষুধ খাইয়ে দিচ্ছে। ভিতরে গিয়ে আমার ভয়টা কেটে গেল, এই ভেবে যে মিমি এখন সুস্থ আছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে মিমির দিকে একটা ঘৃণার নজরে তাকিয়ে আছি। তার প্রতি এখন আমার ঘৃণা জন্মাতে শুরু করলো। সে কেন এমন একটা কাজ করতে গেল? মিমির ওষুধ খাওয়া শেষ হতেই আমাকে দেখতে পেলো আর বলল, এই তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি চেহারায় বিরক্তিকর ছাপ নিয়ে ভিতরে গেলাম। মিমির চেহারায় খুশির ছাপ দেখা যাচ্ছে, মনে হয় পৃথিবীর সব থেকে বড় খুশি মানুষ। আমি ওর পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। মিমির হাতে ব্যান্ডেজ করা ছিল, তার মানে সে হাত কেটে সুইসাইড করতে চেয়েছিল। আমি বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, কেন করলে এমনটা? জানো, কাল রাতে আব্বুকে ফোন দিয়ে তোমার কথা বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু উনি তা মানেননি। উনি বলেছে ওনার পছন্দ মতো ছেলের সাথে আমাকে বিয়ে দেবেন। এটা আমি কি করে হতে দেই বলো? অনেক কান্নাকাটি করেছি, তবুও মানেননি। তাই শেষবারের মতো কাল রাতে তোমাকে ফোন দিয়ে অনেক কেঁদেছিলাম। আর তারপর এই পথ বেছে নেই। সকালে চোখ খুলতেই দেখি আব্বু আমার পাশে বসে কাঁদছে। অতঃপর দেখি আমি হসপিটালের বেডে শুয়ে রয়েছি। আর তখনই আব্বু আমাকে কথা দিয়েছে আমার পছন্দের ছেলে মানে তোমার সাথে আমার বিয়ে দেবে। মিমির কথা শুনে কয়েক মিনিট চুপ করে রইলাম। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিমির গালে। মিমি গাল ধরে বসে রয়েছে, কাঁদো কাঁদো ভাব। আমি নিজের রাগকে কোনো রকম কন্ট্রোল করে বললাম, তুমি কি পাগল? যা মন চাই তাই করবে। যদি কোনো একটা অঘটন ঘটে যেত তখন আমি কত বড় একটা বিপদের সম্মুখীন হতাম সেটা কি তুমি বুঝতে পারছো? যখন তোমার বাবা জানতে পারতো আমার জন্য তোমার এই অঘটন ঘটেছে, তখন কি তোমার বাবা আমাকে আস্ত রাখতেন? আর ভালোবাসো তাই না? তুমি কি ভেবেছো তুমি সুইসাইড করলে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে বিয়ে করব? এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না। আর বিয়ে করার কথা তো ভুলেই যাও, কারণ আমার বিয়ে অন্য একজনের সাথে ঠিক হয়ে রয়েছে। তার সাথে আমার বিয়ে হবে। ভবিষ্যতে যদি আবারও এরকম করার চেষ্টা করো তো খারাপ হবে বলে দিলাম। মনের ভিতর যত রাগ ছিল তা আজ সব বের করে দিলাম। মনে মনে ভেবেও নিয়েছি আর কোনোদিন মিমির সামনে আসবো না। যদি ওর থেকে দূরে থাকি তাহলে ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। বয়স কম, আবেগটা বেশি। আমি সামনে থাকলে এই আবেগটা আরো বেড়ে যাবে, আর এটা দুজনের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই ঠিক করে রেখেছি মিমির সামনে আর কোনোদিনও আসবো না। হঠাৎ খেয়াল করে দেখি মিমির চোখটা লাল হয়েছে, চোখ দিয়ে অঝোর ধারায় বন্যার মতো পানি ঝরে পড়ছে। ও আমার দিকে এক নজরে তাকিয়ে কাঁদছে, তারপর তার হাত দিয়ে তার চোখের পানি মুছে আমাকে বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর তোমাকে না পেলে আমি মরে যাব বলে দিলাম। দেখো মিমি, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। আর ভালোবাসা কোনো খেলনা না যে চাইলেই পেয়ে যাবে। ভালোবাসা হয় দুটি মনের মিলনে। যেখানে আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা একতরফা। তোমার এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে না, কারণ তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর যেখানে ফিলিংস এবং বিশ্বাস থাকে না সেটাকে ভালোবাসা বলে না। আমি এত কিছু বুঝি না। আমি বুঝি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। আর ফিলিংস এর কথা বলছো তো, একবার ভালোবেসে দেখো, ফিলিংস এমনি এমনি জন্ম নিবে। দেখো মিমি, তুমি যেটা ভাবছো সেটা কখনো সম্ভব না। তুমি কেন বুঝতে পারছো না আমার বিয়ে অন্য কোথাও ঠিক করা হয়েছে? এখন তোমাকে আমি কিভাবে ভালোবাসবো বলো? শুধুমাত্র তোমার জন্য তো আমি আমার মা বাবার কথা ফেলতে পারবো না তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে। তাই এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, এতে দুজনেরই মঙ্গল। তুমি সবার ভালোবাসার কথা ভাবছো। আমার ভালোবাসার কি হবে? আমি যে তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, সেই ভালোবাসার কি হবে? আমি কি আমার ভালোবাসার মূল্য পাবো না? দেখো মিমি, ভালোবাসা কোনো বাজারের পণ্য নয় যে তুমি তার মূল্য নির্ধারণ করবে। ভালোবাসতে হলে দুটি মনের মিল থাকতে হয়। যেখানে তুমি শুধু একতরফা ভালোবাসার স্বপ্ন দেখে যাচ্ছ, যে স্বপ্ন তুমি দেখছো তা কোনো দিনও পূরণ হবার নয়। আমি জানি তোমার একটা সুন্দর মন আছে, সেখানে হাজারো ভালোবাসা আছে, কিন্তু তুমি সেটা ভুল মানুষের প্রতি প্রকাশ করছো। তুমি অপেক্ষা করো, দেখবে একদিন আমার থেকে হাজার গুণ ভালো ছেলে তোমার পিছনে পড়ে থাকবে। শুধু সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে তোমাকে ভালোবাসার যোগ্য। এবার মিমি কান্না থামিয়ে দিয়ে মাথা নিচু করে আছে। আমি তার চোখের জল মুছে দিয়ে আবারও বললাম, দেখো, শুধু শুধু কেঁদে লাভ নেই। এই চোখের জলের মূল্য আমি দিতে পারবো না। চোখের জল তার জন্য ফেলবে যে তোমার এই চোখের জলের মূল্য দিতে পারবে। বুঝতে পেরেছো আমার কথা? মিমি কোনো কথা বলল না,
শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল, মুখ লুকিয়ে নীরবে কাঁদছে। আমার আর কিছু করার নেই, আমার যতটুকু করার আমি করেছি। হঠাৎ ম্যাডামের কথা মনে পড়ল। ওনার কথা মনে পড়লেই আমার দুশ্চিন্তা বেড়ে গেল, কারণ আমি ওনাকে না বলে এখানে এসেছি। না জানি কতটা রেগে আছে ও কষ্ট পেয়েছে। আমি মিমির কাছ থেকে বিদায় নিলাম আর সোজা একটা রিক্সা নিয়ে স্কুলে চলে এলাম। এখন শিক্ষার্থীদের কোচিং চলছে। এই সময় ম্যাডাম অফিস রুমে থাকেন, তাই আমি দৌড়ে অফিস রুমের দিকে গেলাম, কিন্তু সেখানে ম্যাডাম নেই। কিছু স্যার ম্যাডাম বসে আছেন, তাই আমি স্কুল থেকে বের হলাম। তারপর পকেট থেকে ফোনটা বের করতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ 110টা মিস কল ম্যাডাম আমাকে দিয়েছেন। এখন টেনশনটা বেড়ে গেল, তাই দ্রুত ম্যাডামকে কল দিলাম। কয়েকবার রিং হতেই কলটি রিসিভ করলো। আমি হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মনের ভিতর খোঁচা দিয়ে উঠল, তাই আমি আবার হ্যালো বললাম, কিন্তু আগের মতো নীরবতা বজায় রেখে কেঁদেই চলছে। হঠাৎ করে ফোনটা কেটে দিল। আমি আরও কয়েকবার ফোন দিলাম, কিন্তু ধরছে না, তাই আমি দৌড়ে গেলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর ম্যাডামের বাড়ির সামনে হাজির হলাম। দৌড়ে বাড়ির ভিতরে যাচ্ছিলাম, কিন্তু পিছন থেকে দারোয়ান আমাকে ডেকে বলল, স্যার, ম্যাডাম তো বাসাতে নেই, আপনি ভিতরে কি করতে যাচ্ছেন? থমকে গেলাম আর বললাম, বাসায় নেই মানে? কোথায় গেছে তাহলে? তা তো আমি জানি না, কিন্তু দেখলাম তাড়াহুড়া করে বেরিয়ে গেল। আমি আর কথা বাড়ালাম না, সেখান থেকে চলে এলাম। এখন আমি ম্যাডামকে কোথায় পাবো এসব ভাবতেছি। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বাজতে শুরু করলো। ফোনটা বের করে দেখি আম্মুর নাম্বার। কলটি রিসিভ করলাম। কি রে, কোথায় তুই? হতচ্ছাড়া, তোর জন্য বৌমা কাঁদতে কাঁদতে কি হাল করেছে দেখে যা। আজ শুধু একবার বাসায় আয়, তোর খবর আছে দেখিস। তোর আব্বু রেগে আছে, তুই আয় শুধু বাসায়। আমি খুশি হব না দুঃখী হব বুঝতে পারছিলাম না, তবে একটু হলেও বুঝতে পেরেছি ম্যাডাম আমার উপর অভিমান করছেন, যার জন্য কান্না করছে। আমিও কি বোকা, ম্যাডামকে কিছু না বলেই মিমিকে দেখতে চলে গিয়েছিলাম। ম্যাডাম হয়তো আমাকে খুঁজতে খুঁজতে আমার বাসায় গেছেন, তাই আমিও ফোনটা কেটে রিক্সা নিয়ে বাসার সামনে এসে নামলাম। তারপর বাসার ভিতরে ঢুকলাম। ঢুকতে না ঢুকতেই আম্মুর বকা ও আব্বুর ঝাড়ি শুনতে হলো। তাদের সামনে চুপ করেছিলাম, তার মধ্যে আম্মু বলল, উপরে যা, বৌমা তোর রুমে বসে আছে। আমি মাথা নাড়ালাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে চলে এলাম আমার রুমের সামনে। দরজা দিয়ে একটু উকি মেরে দেখি ম্যাডাম জানালা ধরে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম এখনো রেগে আছে, তাই আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। হঠাৎ ম্যাডামের গলার আওয়াজ শোনা গেল, একদম কাছে আসার চেষ্টা করবি না বলে দিলাম। থমকে দাঁড়িয়ে রইলাম। অবাক হলাম, কারণ ম্যাডাম এখনো জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। ম্যাডাম কি করে বুঝলেন যে আমি রুমে এসেছি? যাক, সেসব বাদ দিয়ে বললাম, সরি, এই যে কানে ধরলাম, আর এমনটা কোনো দিন হবে না। এবার ম্যাডাম আমার দিকে তাকালো। আমি চোখ নামিয়ে নিলাম, শরমে নয়, ম্যাডামের গরম নজর দেখে। হ্যাঁ, উনি রেগে আছেন, তার চোখ দেখে বুঝতে পেরেছি, তাই আমি আবার সরি বললাম। ম্যাডাম আবার মুখটা ঘুরিয়ে নিলেন। আমি আবার বললাম, সরি বললাম তো, আর এখন হবে না। কথাটা বলেই ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এবার ম্যাডাম আর রাগ দেখে থাকতে পারলো না, সে আমার দিকে ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ চুপ থাকার পর ম্যাডাম বলল, জানো আমি কতটা কষ্ট পেয়েছি তোমার এরকম ব্যবহারে? আমি খুব কেঁদেছি, তোমাকে বারবার ফোন করেছি, তুমি রিসিভ করোনি। তুমি কোথায় গিয়েছিলে? ম্যাডামের প্রশ্নের জবাব আমার কাছে আছে, কিন্তু ওকে বললে হয়তো কষ্ট পাবে। আমাকে একটা মিথ্যা বলতে হলো। বাহানা দিয়ে কথা ঘুরিয়ে দিয়ে বললাম, স্কুলে যাবে না নীলা? এখনো তো অনেক সময় আছে। না, আজকে যাব না। আজকে তুমি আর আমি শপিং করতে যাব। আমাদের বিয়ের কিছু কেনাকাটা করতে হবে। ম্যাডামের কপালে চুমুখে বললাম, যথা আজ্ঞা ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। ম্যাডাম আমার বুকে কিল মেরে বলল, আমার বরটা দেখে আমাকে খুব ভালোবাসে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে তো এখনো দেখোইনি, তাতেই আমাকে এত ভালোবাসো। আমাকে দেখার পর তোমার ভালোবাসা কমে যাবে না তো আবার? আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে নয়। আমি তোমার গুণকে ভালোবাসি, তোমার রূপকে নয়। আমি এমনই একজন জীবনসঙ্গী চেয়েছিলাম যে হবে ইমানদার, আর তুমি সেই জীবনসঙ্গী যাকে আমি স্বপ্ন দেখে হাজারো গল্প লিখি। মুয়া! এটা হলো আমার ভালোবাসার উপহার। ফিক করে হেসে বললাম, পাগলি একটা। ম্যাডাম আমার বুকে কিল ঘুষি দিয়ে মুখ লুকিয়ে বলল, তোমারই তো পাগলি। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। আমিও তাকে পরম আবেশে জড়িয়ে ধরলাম বুকের মাঝে। হয়েছে হয়েছে, ছাড়ো। অনেক ভালোবাসা দেখিয়েছো, এখন ছাড়ো, শপিং এ যেতে হবে। আমি একটা হাসি দিয়ে বললাম, ওকে চলো। তারপর আমি আর ম্যাডাম শপিং করতে চলে এলাম। অনেক কিছু কেনাকাটা করলাম। ম্যাডাম আমার জন্য পছন্দ করে কয়েকটা শার্ট ও প্যান্ট কিনে দিলেন।
আমিও তাকে 2টা বোরখা ও একটা নীল শাড়ি কিনে দিয়েছি। তারপর শপিং করা শেষ হলে ম্যাডাম তার বাসাতে পৌঁছে দিয়ে এসে আমি আমার বাসাতে এসে রাতের খাবার খেয়ে ম্যাডামের সাথে ফোনে কথা বলতে বলতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম, কারণ হোমওয়ার্ক বাকি আছে। আজ স্কুল শুরু হবে 11টা 30-এ, এখনও অনেক সময় আছে। 10টা পর্যন্ত পড়লাম। হঠাৎ নিচ থেকে আম্মুর গলার আওয়াজ শোনা গেল। জিশান, জিশান, তাড়াতাড়ি নিচে আয় তো। আসছি আম্মু। তারপর বই খাতা গুছিয়ে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি মিমি ও তার বাবা দাঁড়িয়ে আছে। মিমির দিকে তাকিয়ে দেখি ওর মুখে খুশির ছাপ। ওর এই খুশি কেন জানি না আমার সুবিধার মনে হলো না। আমি ওনাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ আমার আব্বু আমাকে বলে উঠলেন, ওনার মেয়ের সাথে তোমার বিয়ের কথা বলতে এসেছে। কথাটা শোনা মাত্র আমার পায়ের তল থেকে মাটি সরে গেল। মিমির উপর আমার ঘৃণাটা আরো বেড়ে গেল। কালকে এত করে বোঝালাম তবুও বুঝলো না। মিমি দেখে আমার দিকে এক নজরে হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। আমি বিরক্তিকর ভাব নিয়ে বললাম, এসব কি বলছো আব্বু? আমার বিয়ে তো ঠিক করাই আছে। আমি তো ওনাকে বললাম, কিন্তু উনি বলল তুই নাকি ওনার মেয়েকে ভালোবাসিস। হেসে হেসে জবাব দিলাম, আমি ওনার মেয়েকে ভালোবাসি? এটা কে বললো তোমাকে? আব্বু কিছু বলতে যাবে ঠিক তখনই মিমির আব্বু আমার সামনে চলে আসার বলে, বাবা জিসান, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে। ও যদি তোমাকে না পায় তাহলে আর বাঁচবে না। আমি একজন বাবা হয়ে বলছি, তুমি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও। এবার আমার মাথা পুরোটাই গরম হয়ে গেল। এরা বাবা আর মেয়ে মনে হয় পাগল। এদের দুজনের মাথায় মনে হয় কোনো প্রবলেম আছে। কিন্তু আমি এখন ভাবছি কি করে এদের এখান থেকে বের করে দেওয়া যায়। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম, ওকে আঙ্কেল, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। আমার এই কথা শুনে আব্বু আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। এদিকে মিমি ও তার বাবা মুখে হাসি ফুটে উঠল। মিমির বাবা আমাকে কিছু বলতে ধরলেন, তখনই আমি তাকে কিছু না বলতে দিয়ে আমি বললাম, দেখুন আঙ্কেল, আমি মিমিকে বিয়ে করব ঠিকই, কিন্তু তাকে কোনোদিন বউয়ের মর্যাদা দিব না। এমনকি মিমি থাকাকালীন আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে আনবো। আমি আমার ভালোবাসার মানুষকে পৃথিবীর সব সুখ এনে দিব, কিন্তু মিমিকে কিছুই দিব না। সে সারা জীবন আমার রক্ষিতা হয়ে থাকবে। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন, এই শুক্রবারই মিমিকে বিয়ে করে নেব, কারণ শুভ কাজে দেরি করতে নেই। আমার কথা শুনে মিমি ও তার বাবার মুখের হাসিটা নিমিষেই মুছে গেল। আমি ধীর পায়ে মিমির সামনে গিয়ে বললাম, দেখো মিমি, আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলেছি, আমি শুধু তোমাকে একজন ভালো বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু না। তুমি ভালো করে জানো আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি। তবু জেদ ধরে আছো কেন? জোর করে ভালোবাসা হয় না। তুমি যতই যা খুশি করো না কেন, তুমি আমাকে কোনো দিনও পাবে না, কারণ ভালোবাসা একবারই হয়, দ্বিতীয়বার নয়। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। মিমি কিছু বলছে না, শুধু মাথা নিচু করে চোখের জল ফেলছে। আর মিমির বাবা মিমিকে ধরে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। আমি আব্বু ও আম্মু ওদের যাওয়ার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ আব্বু বলে উঠলো, তোকে আমার স্কুলে পাঠানোই ভুল হয়েছে। আগে যদি বিয়ে দিয়ে দিতাম তাহলে আজ আর এই দিন দেখা হতো না। আমি চুপ করে আছি, কিন্তু আম্মু চুপ করে থাকতে পারলো না। আম্মু বলল, তুমি চুপ থাকো তো। ওর কি দোষ? ও যাকে ভালোবাসে তার সাথে তো ওর বিয়ে ঠিক করে রেখেছি। এটা জানা সত্ত্বেও মেয়েটা ওকে ভালোবাসে। এখানে আমার ছেলের কি দোষ শুনি? আব্বু আর কোনো কথা বললেন না। আম্মুর ধমককে চুপ হয়ে গেলেন। এবার আব্বু হেসে হেসে বললেন, যা স্কুলে যা, দেখ তোর হবু বউ কি করে। আমি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রয়েছি। আম্মু হাসছে, ব্যাপার কি? আমি অবাক স্বরে বললাম, মানে কি বলছো এসব? মানে এতক্ষণ যা কথা হচ্ছিল তা তোর হবু বউ শুনে ফেলেছে? কি বলছো এসব? ও কিভাবে শুনলো? তোর আব্বু ফোন করে সব শুনিয়ে দিয়েছে। এতক্ষণ তুই যা যা বললি তা সব কিছু শুনে নিয়েছে। হায় আল্লাহ, কি করছে এসব কাজ? করার কি কোনো মানে হয়? এখন না জানি আমার কি হাল করে ছাড়ে আল্লাহ ভালো জানেন। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে এলাম। আর সবকিছু রেডি করে ফোনটা হাতে নিতে টুংটাং মেসেজ আসলো। বুঝলাম এটা ম্যাডামের কাজ, তাই মেসেজগুলো সিন করলাম। সেখানে লেখা আছে, দিঘির পাড়ে চলে আয়, স্কুলে যেতে হবে না। মেসেজটা দেখে আমার কলিজার পানি শুকিয়ে গেল। দিঘির পাড়ে এই সময় কেন আবার? না জানি আজ আমার কপালে কতই দুঃখ আছে। ম্যাডাম যে রাগী, এসব ভাবতেছি। এরই মধ্যে আবার টুং করে মেসেজ আসলো। তাতে লেখা ছিল, যদি 5 মিনিটের মধ্যে না আসিস তাহলে তোর কপালে খারাপই আছে। বুঝতেই পারছিস ম্যাডাম রেগে আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি দিঘির পাড়ে গেলাম। আমাদের বাসা থেকে মাত্র 3 মিনিটের রাস্তা, তাই পৌঁছাতে বেশি সময় লাগলো না। কিন্তু ম্যাডামকে কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ চোখ পড়লো একটা গাছের ছায়াতলে, গাঢ় নীল রঙের বোরকা পরে কেউ বসে আছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা ম্যাডাম। দৌড়ে গেলাম ম্যাডামের সামনে। এইটুকু দৌড়াতে দৌড়াতে হাঁপানি উঠে গেছে, তাই একটু দাঁড়িয়ে দম নিচ্ছি আর কি। ম্যাডাম আমাকে দেখে উঠে দাঁড়ালেন। ওনার চোখ দেখে বুঝে গেছি খুব রেগে আছে। আজ
আর আমার রক্ষা নেই। ম্যাডাম ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, কি বলছিলি? মিমির আব্বুকে মিমিকে বিয়ে করবি, রক্ষিত করে রাখবি, তাই না? বিয়ে করার খুব শখ হয়েছে, তাই না? দাঁড়া, তোর শখ মেটাচ্ছি আমি। কথাটা বলেই ম্যাডাম আশেপাশে কি জানি খুঁজতে লাগলো। আমি যা বুঝতে পেরেছি তা হলো উনি আজকে আমাকে ধোলাই করবে, তাই মনে হয় আশেপাশে লাঠি খুঁজছে। ম্যাডাম একটা লাঠি নিয়ে আমার সামনে আসলো। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ওটা দিয়ে যদি মারে তাহলে আমি সোজা পরপারে চলে যাব। তাই বাঁচার জন্য বললাম, আরে আরে কি করছো? আমি তো ওসব মিমি আব্বুকে রাগের মাথায় বলেছিলাম। আর যা বলেছিলাম তা ঠিকই বলেছি, কারণ কোনো মেয়ে চাইবে না কারোর রক্ষিতা হয়ে থাকতে। সেই জন্য তো তারা কিছু না বলে চলে গিয়েছিল। তা না হলে মিমি যেভাবে আমার পিছনে লেগেছিল তাতে মনে হয় আমাকে বিয়ে না করে ছাড়তোই না। তবু তুই ওকে বিয়ে করার কথা বললি কেন? তোকে এর শাস্তি পেতে হবে। আমি একটু ঢং দেখিয়ে বললাম, আরে বাবু এমন করো না প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। বিয়ে তো দূরের কথা, তুমি তো আমাকে ভালোবাসো। আমাকে কষ্ট দিতে তোমার কি ভালো লাগবে বলো? চুপ, একদম ঢং করবি না। আমি তোর এই মিষ্টি কথার প্রেমে পড়ছি না, বুঝেছিস? এখন কান ধর। কি? আমাকে কান ধরতে হবে? না না, আমি পারবো না, আমার কানে ব্যথা। এটা দেখেছিস? এটা দিয়ে মারলে সব ব্যথা ভালো হয়ে যাবে। যা করতে বলছি চুপচাপ কর, নয়তো কি? আলতো করে একটা বাড়ি মেরে দিল আমার পায়ের মধ্যে। একটু ব্যথা লাগছে, তবুও এমন ভাব করলাম যেন খুব বেশি ব্যথা পেয়েছি। আর আমি অভিনয় করতে করতে বললাম, ইস, তুমি আমাকে এভাবে মারতে পারলে? তোমাকে ভালোবাসাই ভুল হয়েছে। তোমাকে না ভালোবেসে যদি মিমিকে বাসতাম তাহলে এমন মার খেতে হতো না, আর আদর একটু বেশিই পেতাম। কি বললি কুত্তা? দাঁড়া, তোর আদর খাওয়ার শখ মেটাইতেছি। বলেই লাঠি দিয়ে আরো 2-3টে মারলো। এবার একটু জোরেই মেরেছে। মনে হয় কথাটা বলে ভুল করেছি, কারণ ম্যাডাম আরও রেগে গেছেন। তবে এবার ওনার রাগ ভাঙাতে পারবো না, তাই এইটা বুদ্ধি করলাম। চোখে অনেকটা রাগ ভাগ দেখাচ্ছি আমি, সেটা ম্যাডামের নজরে এড়ায়নি। এবার আমি ইচ্ছে করে পেছনে মুখ করে চলে আসতে ধরলাম, আর চোখে তাকিয়ে দেখি ম্যাডাম আমার দিকে আসতেছে। তাই আমি হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। হঠাৎ করে ম্যাডাম পেছন থেকে আমার হাত টেনে ধরলেন। আমি তার দিকে তাকালাম। এই সময় দিঘির পাড়ে কোনো মানুষ নেই, তাই ম্যাডাম এই সময় মিস করলেন না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর মিষ্টি সুরে বললেন, কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? বুঝতে পারলাম এখন রোমান্স করার চান্স পেয়েছি। এটা মিস করলে চলবে না, তাই রাগের ভান করে বললাম, আমার যেখানে খুশি যাব, তাতে তোমার কি? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আমাকে একা রেখে যেও না প্লিজ। তাহলে আমাকে মারলে কেন? সরি, আর হবে না। রাগের মাথায় এসব করে ফেলেছি। আর তুমি মিমির নাম বারবার মুখে আনো কেন? তুমি জানো না ওর নাম শুনলে আমার মাথা ঠিক থাকে না। আর কখনো ওর নাম মুখে আনবে না। কেন আনবো না? মিমি আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে। এখন আমি ওর কাছে যাব, ছাড়ো আমাকে। একথা শোনার পর ম্যাডাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আর কাঁদো কাঁদো গলায় বললেন, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। ম্যাডাম এবার আমার বুক থেকে মাথা তুললেন। আমি দেখলাম তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না, এটা তো আমি চাইনি। তাই আমি তার চোখের পানি হাত দিয়ে মুছে দিলাম। ম্যাডাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, তো আমাকে এতক্ষণ মারলে, এবার একটু আদর করো। কি করব? আমার গালে একটা চুমু দাও। ইস, শখ কত! দেবে না চলে যাব? না, দিচ্ছি তো। দাও। ম্যাডাম যেহেতু আমার থেকে খাটো, তাই আমার পায়ের উপর পা রেখে দাঁড়ালেন আর 2 গালে 2টো চুমু দিলেন আর শেষটা কপালে দিলেন আর বললেন, এবার খুশি তো? কিন্তু তুমি বারবার আমার গালে চুমু দাও কেন? সেটা বিয়ের পর জানতে পারবে কেন তোমার গালে চুমু দেই। আচ্ছা, কিন্তু আমাকে আজ স্কুলে যেতে দিলে না কেন? দরকার আছে তাই। কি দরকার শুনি? একটু পরে জানতে পারবে, এখন চলো। কোথায়? গেলেই জানতে পারবে, এখন চলো তো। আর কথা বাড়ালাম না, ম্যাডামের হাত ধরে হাঁটা শুরু করলাম। দিঘির পাড় থেকে মেন রাস্তায় এসে একটা রিক্সাতে চড়ে বসলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, ম্যাডাম আমার হাত ধরেছেন তো ধরেছেন, তা আর ছাড়ার নাম নিচ্ছেন না। এমন মনে হচ্ছে যে আমাকে ওনার কাছ থেকে কেউ কেড়ে নিচ্ছে, আর উনি আমাকে তার সর্বশক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করে যাচ্ছেন। হঠাৎ করে রিক্সাটা একটা শপিং মলের সামনে এসে থামলো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ম্যাডাম আমাকে এখানে কেন আনলেন। তাই আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এখানে কেন আমাকে নিয়ে আসলে? ভেতরে চলো, বুঝতে পারবে। তারপর রিক্সা থেকে নামলাম। ভাড়াটা অবশ্য ম্যাডামই দিলেন, কারণ উনি ভালো করে জানে আমার কাছে এখন কোনো টাকা নাই। তারপর ভিতরে গেলাম। ম্যাডাম আমাকে কিছু পাঞ্জাবির কালেকশন দেখাচ্ছেন আর বললেন, কোনটা পছন্দ হয়েছে তোমার? তোমার যেটা পছন্দ সেটাই আমার পছন্দ। তাই? আচ্ছা, ওয়েট। তারপর উনি আরও কিছু কালেকশন দেখতে লাগলেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না উনি কেন আমার জন্য এখন শপিং করছেন। কিছু বুঝে ওঠার আগেই ম্যাডাম আমাকে একটা পাঞ্জাবির সেট ধরিয়ে দিয়ে বললেন, চেঞ্জ রুমে গিয়ে এটা পরে আসো। কেন? আমি বলছি তাই। কি আর করব, চেঞ্জ করে আসতে হলো। পাঞ্জাবিটা খুব সুন্দর মানিয়েছে, আর পাঞ্জাবিটা নীল ও আকাশি রঙের। ম্যাডামের বোরখার রঙও আমার পাঞ্জাবির রঙ একই। চেঞ্জ করে আসার পর ম্যাডাম আমাকে দেখে বললেন, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো তোমাকে।
হয়েছে, এখন বলো এটা কিসের জন্য কিনেছো? একটু পরেই বুঝতে পারবে। আমি আর কথা না বলে চুপচাপ ম্যাডামের কর্মকাণ্ড দেখতে লাগলাম। তারপর আমরা মল থেকে বেরিয়ে এলাম এবং ম্যাডাম আগের মতোই আমার হাতটা ধরে রইলেন। অতবার ম্যাডাম একটা রিক্সা ডাকলেন। তারপর আমি আর ম্যাডাম রিক্সাতে চলে বসলাম। রিক্সাওয়ালা ম্যাডামকে বললেন, কোথায় যাবেন ম্যাডাম? আপনি চালান, আমি যেখানে থামতে বলবো সেখানে থামিয়ে দেবেন। আচ্ছা। বলেই বেটা রিক্সা চালাতে লাগলো। হয়তো সে বুঝতে পেরেছে, হয়তো জায়গার নাম বললে আমি চিনে ফেলবো। কিছু দূর যেতেই ম্যাডাম থামতে বললেন। বুঝতে পারলাম এখানেই নামতে হবে। তারপর ভাড়া মিটিয়ে দিয়ে এলেন ম্যাডাম। পাশে তাকিয়ে দেখে আমার ছেলেবেলার বন্ধু রাকিব ও হৃদয় দাঁড়িয়ে আছে। দুজনে আমার সামনে এসে একসাথে বলল, মামা শেষ পর্যন্ত কাম বাড়ি দিয়েই দিলি? ওদের কথার মানে আমি বুঝতে পারলাম না। অনেকদিন পর দেখা হলো, হালকা গলা না মিলিয়ে কী সব আবল তাবল বলছে। কিছু বুঝতে না পেরে হেসে হেসে বললাম, তোরা কি পাগল হয়েছিস? কী সব বলছিস? কী সব আবল তাবল বলছিস? পরক্ষণেই রাকিব বলল, আবুল তাবুল কি রে মামা? তলে তলে তো কাম বাড়ি দিয়েই দিছো, আমাদের একটা বারও জানানোর প্রয়োজন মনে করলি না। কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে উঠল, মানেটা আমি বলছি। পিছনে তাকিয়ে দেখে আমার আব্বু আর আম্মু। আমি ভাবছি তারা কিভাবে জানলো আমি এখানে। আব্বু, তোমরা এখানে কি করছো? আমরা এখানে তোর জন্য এসেছি, আমরা এখানে না আসলে কাজটা সম্পন্ন হবে কিভাবে? মানে বুঝলাম না, কি বলছো এসব? সবকিছু একটু ভেঙে বলবে? কি করো? কথার আগামাতা কিছু বুঝতে পারছি না। পাশে তাকিয়ে দেয়। আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাইনবোর্ড, সেখানে লেখা রয়েছে কাজী অফিস। কয়েক মুহূর্ত আমি সেদিকে তাকিয়েছিলাম। কি বলবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে বললেন, ওই, ওভাবে হা করে ওদিকে তাকিয়ে কি দেখছো? কিছুটা ভ্রু কুচকে জবাব দিলাম, এসবের মানে কি? মাঝখান থেকে আব্বু বলে উঠল, মানেটা আমি তোকে বলছি শোন, কাল রাতে বৌমা আমাকে ফোন দিয়েছিল আর ওকে নাকি একটা লোক ফোন দিয়ে হুমকি দিয়েছে তোর জীবন থেকে সরে যেতে। লোকটা আরো বলেছে যদি নীলার সাথে তোর বিয়ে হয় তাহলে নাকি নীলাকে মেরে ফেলবে। আমি তো ভয় পেয়ে যাই আর বৌমার কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোন দেই, কিন্তু বন্ধ দেখাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সকালে মিমির আব্বু এলো তোর আর মিমির বিয়ের কথাবার্তা বলতে। তখন আমি মিমির আব্বুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাকে টাকার লোভ দেখায়। আমি নিষেধ করলে উনি জানিয়ে দিলেন যে কাল রাতে শুধু নীলাকে মারার হুমকি দিয়েছে শুধু। এখন তাহলে কাজটা করে দেখাতে হয়। তখন তুই নিচে আসিস, তারপর কি কি হলো তা তো তুই জানিস। আমি মিমির আব্বু নামে থানাতে কেস ফাইল করছি। পুলিশ আমাকে কথা দিয়েছে যে ওনার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। তবু নীলার মার মন মানছে না, ও চায় না তোকে ছাড়া আর একটা মুহূর্ত থাকতে। না জানি মিমির বাবা কখন কি করে বসে। একবার বিয়েটা হয়ে গেলে তখন আর কিছু করা থাকবে না। এজন্য আমাদের এখানে আসা। আর এখন তোর আর তোর ম্যাডামের বিয়ে আমরা আগে থেকেই সবকিছু রেডি করে রেখেছি। এখন বাকি কাজটা তোর দ্বারাই সম্ভব হবে। আব্বুর কথাগুলো মন দিয়ে শুনছিলাম। এত কিছু হয়ে গেল, কিন্তু তারা আমাকে একটিবারও কিছু জানানোর কথা মনে করলেন না। আমি ম্যাডামের দিকে এক নজরে তাকিয়ে আছি। আমার চোখে রাগ না অভিমান আমি কিছুই বুঝতে পারছি না। ওনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো আমাকে এই কথাগুলো জানাতো, কিন্তু ম্যাডাম আমাকে এই বিষয়ে জানাননি। কিন্তু উনি তার কিছুই করেননি, উল্টো কাজ করেছেন। আমার আব্বুকে বলে বিয়ের ডেটটা আরও এগিয়ে নিল। বুঝি না এই মেয়েদের মাথায় কখন কি চলে। প্রথমে বিয়ের কথা বললে শরম পায়, কিন্তু ঘরে গিয়ে দরজা লাগিয়ে নাচানাচি করে। আমি তো টেলিভিশনে দেখেছিলাম মেয়েরা লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স দেয়, এটাই মেয়ে জাতির স্বভাব। যাকগে, কিন্তু এখন আমি কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। হঠাৎ করে সাদা রঙের একটা কার এসে আমাদের সামনে দাঁড়ালো। আমি গাড়ির দিকে হা করে তাকিয়ে আছি, কারণ গাড়ি থেকে যারা নামলো তারা হলো আমাদের খালামণি ও তার বর। আব্বু ওনাদের দেখে ওনাদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে নিল। তারপর আম্মুও গেল। এবার খালামণি ও তার বর আমার সামনে এসে দাঁড়ালেন। ছোটবেলা থেকে আমি ওনাদের অনেক সম্মান করি, তাই ওনাদের সালাম করলাম। তারপর খালামণি বললেন, দেখতে দেখতে আমাদের দিশান কত বড় হয়ে গেল, তাই না ভাই সাহেব? যেমন বড় হয়েছে তেমনি পাকা হয়েছে। দেখছেন না কেমন ডুবে ডুবে প্রেম করছিল। আমি আব্বুর কথা শুনে কিছুটা লজ্জাবোধ করলেও এতে আমার কিছু যায় আসে না, কারণ আমার আব্বু আম্মু আত্মীয়দের সাথে বন্ধুসুলভ আচরণ করে। তারপর ম্যাডাম খালামণিদের সালাম করলো, কিন্তু অবাক করা বিষয় হলো তারা ম্যাডামকে একটিবারও দেখতে চাইলেন না। এতে আমি কিছু মনে করিনি, হয়তো আব্বু আম্মু ওনাদের আগে থেকে বলে রেখেছে। অতঃপর আমরা সবাই কাজী অফিসের ভিতরে গেলাম। এখন আমার কিছু করার নেই। দূর, কেন যে প্রেমটা করতে গেলাম। এখন আর আফসোস করে লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। এখনই বিয়ে করতেই হবে, না হলে রক্ষে নেই। এমনিতেই দুদিন বাদে বিয়েটা করতেই হতো, এখন করলে সমস্যা কি? আমি আর ম্যাডাম একসাথে দাঁড়িয়ে আছি, আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। এখন শুধু আমার মনে ওনাকে দেখার ইচ্ছে জাগছে। একটু ম্যাডামের সাথে চোখাচোখি হতেই ম্যাডাম আমাকে চোখ মেরে দিলেন। হঠাৎ করে এমন করাতে আমি চোখ নামিয়ে নেই, কোনো শরম নেই। বিয়ে না হতেই চোখ মেরে দিলেন, না জানি বিয়ের পর কী করবেন। শেষে কাজী সাহেব এলেন, আমাদের বিয়েটা সম্পন্ন হলো। বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে এলো। খালামণি ও আমাদের সাথে আসলেন, কিন্তু আমি এখনও এই ভাবনায় আছি যে আমাদের তো বিয়েটা হয়ে গেল, কিন্তু ম্যাডাম পরিবারকে তো দেখলাম না।
দেখলাম না শ্বশুর ও শাশুড়ি মাকে, কি যেন একটা রহস্য কাজ করছে ম্যাডামের মাঝে। এসব সাত পাঁচ ভাবছিলাম, বাসায় ছোটোখাটো একটা খাবার আয়োজন করা হয়েছে, যেখানে কিছু আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। একটু পর আব্বু আমার পাশে এসে বসলো আর বলল, কিরে এখানে একা একা বসে কি ভাবছিস? আমিও আর চুপ থাকতে পারলাম না, তাই আব্বুকে আমার মনের কথাগুলো বললাম। আচ্ছা আব্বু, তোমরা আজ পর্যন্ত ম্যাডামকে দেখতে চাইলে না, আমাদের হাসি খুশি মেনে নিলে, আবার বিয়েও দিয়ে দিলে, অথচ পরিবারের একটা সদস্যকেও দেখলাম না। এটা কি করে সম্ভব? তোমরা কি আগে থেকেই ম্যাডামকে চিনতে? বলো না আব্বু, প্লিজ সব কিছু সত্যি করে বলো। আব্বু আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আগে খাওয়া দাওয়াটা সেরে নিবি, চল তারপর সবকিছু বলবো। আমি আর ওনার মুখের উপর কথা বলতে পারলাম না, তাই আমরা গেলাম খাবার টেবিলের কাছে, গিয়ে দেখি সবাই বসে পড়েছে, অথচ ম্যাডাম নেই। আর আমার বন্ধুরা তো আছে খাবার ধান্দায়, আর আমাকে দেখে হাসছে, কারণ ওরা এখনো ব্যাচেলার, আর আমার জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছে। তারপর আমি আর আব্বু একসাথে খাবার খেলাম, শুধু দেখলাম আম্মু কিছু খাবার তার ঘরে নিয়ে গেল, মনে হয় ম্যাডামের জন্য। তারপর অনাত্মীয় স্বজনদের বিদায় দিতে রাত হয়ে গেল, শুধু খালামণিরা রয়ে গেলেন। ওনারা নাকি থাকবেন, কিন্তু ওনাদের সাথে অহনাকে দেখলাম না। পাগলিটা গেল কোথায়? আগে সবসময় আমাকে গালাগাল দিত, ঝগড়া হতো, স্কুলে ভর্তি হওয়ার পর তার সাথে কথা হয়েছিল, তারপর আর হয়নি। আমার বিয়ের কথা মনে হয় শুনেনি, শুনলেও বা কি, আমি শুনেছি ও নাকি চাকরি সূত্রে অন্য কোথাও থাকে, সেই যে ছোটবেলায় তাকে দেখেছি আর দেখিনি, শুধু মাঝে মাঝে ফোনে কথা হতো। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম। এখন বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি, কিছুক্ষণ পর চলে যাবে এরা, জানি না আবার কবে দেখা হবে। আড্ডা দিতে দিতে 11টা বেজে গেছে, বন্ধুরাও বিদায় নিয়েছে। এখন আমি একাই ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ আব্বু এসে আমাকে বললেন, কিরে এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা ঘরে যা, বৌমা একা আছে রুমে। আমার আবার সেই প্রশ্নগুলোর কথা মনে পড়ে গেল, তাই আমি আব্বুকে হেসে হেসে বললাম, আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পেলাম না। আব্বুও হেসে হেসে বললেন, ওই এই কথা, যা রুমে যা, তোর সব প্রশ্নের জবাব পেয়ে যাবি। তাই আমি ছাদ থেকে নিচে নামছিলাম, হঠাৎ আমার ফোনে একটা কল এলো। ফোনটা বের করে দেখে একটা অচেনা নাম্বার, তাই ফোনটা রিসিভ করে একটা সালাম দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। আবার বললাম, কে আপনি? আর শোনা গেল একটা চাপা কান্নার আওয়াজ। হ্যাঁ, কেউ কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, কে আপনি? কাঁদছেন কেন? এবার উপাস থেকে বলল, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। এখন আমি কি বলবো তাকে? তার কান্না শুনে সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আমি তার ভালোবাসা নিয়ে সত্যি খেলা করছি, কিন্তু সেটা সত্যি নয়। আমি তো শুধু একজন ভালো বন্ধু হয়ে তার সাথে কথা বলতাম। এরই মধ্যে সে আবার বলল, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি, তাই আমি চাই তুমি সবসময় সুখেই থেকো। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। তোমার ভালো থাকার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে নেব। আমাকে ক্ষমা করে দিও মিমি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই বলে ফোনটা কেটে দিল সে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নামলাম। 12টা বেজে গেছে। আজ মনে হয় ম্যাডাম আমার 12টা বাজিয়ে ছাড়বে, তাই বাসর ঘরের দরজার সামনে এসে দাঁড়াই পড়লাম। আবার ফোনটা বেজে উঠলো, দেখি অহনা, আমার খালামণির মেয়ে, মানে অহনা ফোন দিয়েছে। খুব খুশি হলাম পাগলিটার ফোন পেয়ে। আমি ভাবিনি ও এমন সময় ফোন দিবে, মনে হয় আমার বিয়ের খবর পেয়ে গেছে। তাই দেরি না করে দরজার সামনে দাঁড়িয়ে কলটি রিসিভ করলাম। সাথে সাথে সে ওয়াশ থেকে রাগী কণ্ঠে বলল, কি রে কুত্তা, কার সাথে এত রাতে কথা বলছিলি? কখন থেকে ফোন দিতেছি, শুধু বিজি দেখায়। ও বুঝেছি, নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছিস, তাই না? ধুর পাগলি, এমন কিছু না, এটা অনেক বড় কাহিনী, তোমাকে পরে বলবো। আমার বিয়েতে খালামণি এলো, তুই এলি না কেন? জানিস তোকে কত মিস করছিলাম। এত মিস করেছিস তো আমাকে বিয়ে করলেই পারতি, তাহলে সব সময় তোর চোখের সামনে থাকতাম, কখনো চোখের আড়াল হতাম না। ঈশ্বর কত আইসা আমাকে বিয়ে করতে। তোর মতো পাগলিকে কে বিয়ে করবে? আমাকে কি পাগল পাইছিস নাকি? যা বাসর কর গিয়ে, আর বিড়ালটা একটু সাবধানে মারিস। বাসর ঘরে বিড়াল আসবে কোথা থেকে? ভেতরে যা, বুঝে যাবি। আচ্ছা, কিন্তু তুই কখন আসবি? মনে কর আমি তোর আশেপাশেই আছি। মানে কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না, যা ভেতরে যা, অনেক রাত হয়েছে, বাসর কর গে। যা, ফোনটা কেটে দিল। কি বললো কিছু বুঝতে পারলাম না। আচ্ছা তাহলে ভিতরে যাই, তা না হলে আমার 12টা থেকে 24টা বাজিয়ে দেবে নীলা। তাই সব কিছু বলে এক বালতি সাহস বুকে নিয়ে ঘরের দরজা খুলে হাসি মুখে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে অবাক হই, কারণ আমার বউ নীলা একটা বোরকা পরে বিছানার এক কোনায় বসে আছে, হাতেও পায়ে মোজা ও সুন্দর করে হিজাবি করেছে। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাকে দেখে সে উঠে এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। আমি বোরকার মতো তার দিকে তাকিয়ে আছি। আমার এরকম করে তাকিয়ে থাকা দেখে আমার বউ নীলা বলল, এই যে আপনি এভাবে কি দেখছেন? দেখছি আমার বোরখাওয়ালি বউটাকে যতবার দেখছি ততবারই প্রেমে পড়ে যাচ্ছি। তাই আমাকে এত ভালোবাসো? জি হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে। কেন, কি হয়েছে আপনার? আমি তার হাত দুটো ধরে আমার কাছে টেনে নিলাম। সে লজ্জায় তার চোখ নিচে নামিয়ে ফেললো। আমি তাকে হালকা করে জড়িয়ে ধরে সে বলল, এই যে কি করছেন? আমার বউটাকে দেখতে ইচ্ছা করছে। তা মুখে বললেই পারেন, তা না করে দুষ্টুমি করছেন কেন?
আচ্ছা তাহলে এবার তোমাকে দেখাও, আমি আর তোমাকে না দেখে থাকতে পারছি না। আপনার তো হাত আছে, নিজেই নিকাবটা খুলে দেখে নিন। এটা বলেই ও হেসে দিল। আমি ওর হাসি শুনে ক্রাশ খেলাম আর তার পিছনে গিয়ে নিকাবটা খুলে দিলাম। আর দেরি না করে সামনে গিয়ে নীলার ভয়ে আমার কলিজার থেকে প্রাণ যায় যায় অবস্থা হলো। কম করে হলেও 3 থেকে 4 পা পিছিয়ে গেলাম। অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, ভাবতেও পারিনি এত বড় একটা শখ খাবো। আর মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে এলো, অহনা তুই? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আছে আমার খালাতো বোন সামনে। এটা দেখে আমি কথা বলার ভাষায় হারিয়ে ফেললাম। আমার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অহনা দুষ্টু হাসি দিয়ে বলল, এই যে এভাবে কি দেখছেন, আমাকে পছন্দ হয়নি নাকি ভাবতে পারেননি আমি হব? তুই এখানে কি করে আসলি? আর আমার বউ নীলা কোথায়? তুই ওর পোশাক পরে আছিস কেন? ওই মুখ সামলে, আমি তোর স্ত্রী নীলা। কি বলছিস এসব? তোর নাম তো অহনা। ধুর গাধা, ভুলে গেছিস আমার পুরো নাম রিনতাহা জাহান নীলা। ওর কথা শুনে আমি চুপ করে গেলাম। তার মানে আমি এতদিন যার সাথে প্রেম করছি সে আর কেউ নয়, সে আমারই খালাতো বোন অহনা। আমি আবার অবাক হয়ে বললাম, তার মানে তুই এতদিন আমার সাথে ম্যাডাম সাথে প্রেম করেছিস? ওই তুই কি বলছিস এসব? আমি অভিনয় করব কেন? আমি তোকে সত্যিই ভালোবাসি, তাই তো তোকে পাবার জন্য এত কিছু করলাম। কিন্তু কবে থেকে ভালোবাসিস? আচ্ছা তাহলে শোনো, মনে পড়ে ছোটবেলায় তুই আমি পুতুল খেলার ছলে বড় বউ সেজেছিলাম আর তুই আমার গালে একটা কিস করেছিলি? সেদিন থেকেই আমি মনে মনে ঠিক করেছি তোকে বিয়ে করব আর কাউকে নয়। আমি ছোটবেলা থেকেই এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমার ভার্সিটি জীবনের শেষ দিনে তোকে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পরে শুনলাম তুই নাকি আবার পড়ালেখা শুরু করেছিস। এটা শুনে আমার আশাটা ভেঙে গেল, তবুও আমি হাল ছাড়িনি। তুই ভালো করে জানিস তোর আব্বু আমাকে তার মেয়ের মতোই দেখে, তাই আমি তাকে একদিন দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে আনাই। তারপর আমার মনের সব কথা আঙ্কেলকে বলি। আমার তোর প্রতি এত ভালোবাসা দেখে আঙ্কেল আমার মা বাবার সাথে আমাদের বিয়ের কথা পাকা করে। কিন্তু আমার ইচ্ছা ছিল তোর সাথে প্রেম করে বিয়ে করব, তাই আমি তোর স্কুলে চাকরি নিই। বেশ কিছু ঘুষ দিতে হয়েছে। আমি আগে থেকে জানতাম তুই বোরকাওয়ালি মেয়েদের বেশি লাইক করতি, তাই নিজের গেট আপ চেঞ্জ করেছি। নামাজের প্রতি রাতে তোকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আজ আমার আর কিছু চাওয়ার নেই। এখন বুঝলি তো আমি তোকে কত ভালোবাসি গাধা। আমি অহনার কথা শুনে ওর মুখের দিকে এক নজরে তাকিয়ে আছি। পাগলিটা সত্যি আমাকে খুব ভালোবাসে। ছোট ছেলে না বুঝে ওর গালে চুমু দিয়েছিলাম, সেখান থেকে সে কোনো না কোনো ভাবে আজ পর্যন্ত আমার গালে চুমু দিয়েছে। আগে যদি জানতাম ও আমাকে এত ভালোবাসে তাহলে ওর থেকে এতদিন দূরে সরে থাকতাম না। হঠাৎ ওর কথায় আমার ধ্যান ভাঙলো। কি রে, কি ভাবছিস? আমি ধীর পায়ে অহনার দিকে এগোচ্ছিলাম আর একটা দুষ্ট হাসি দিয়ে ওকে কাছে টেনে এনে বললাম, খুব ভালোবাসিস আমাকে তাই না? আর আমাকে ছাড়া কাউকে কল্পনা করতে পারবি না, বুঝলি? তাই নাকি? বলে ওকে কোলে তুলে নিলাম আর ও লজ্জে আমার দিকে মুখ লুকিয়ে আছে। এই যে কি করছেন শুনি, খুব দুষ্ট হয়ে গেছেন দেখছি। তাই তো, আপনি আমাকে এতদিন ধরে ভালোবাসেন আর আমি আপনাকে একটু ভালোবাসা দেইনি। আমি খুব পচা তাই না? আজ আমি আপনাকে অনেক ভালোবাসা দিব। অহনা আমার বুকে ফিল করে বলল। এই যা দুষ্টু, তুমি না বেশি পাজি হয়ে গেছো। তারপর নীলাকে বিছানায় শুয়ে দিলাম আর ওর গোলাপি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম এবং হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রেমের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।